এখন আবার এই সমস্যা দেখাইতেছে, আবার ঠিক আছে। আচ্ছা দেখো তো এখন ঠিক আছে কিনা। একটু দেখো এখন লাইভটা ঠিক আছে কিনা। আসলে এটা উপজেলা লেভেল তো তো দেখা যায় যে তোমার অনেক প্রবলেম করে তোমার এই ইয়াগুলা। আচ্ছা এখন বলো, এখন কয়েকজন বলো যে ঠিক আছে কিনা সব কিছু, তাহলে আমি পরবর্তী থেকে পড়ানো শুরু করবো, অর্থাৎ আয়ন এক্সচেঞ্জ থিওরি থেকে পড়ানো শুরু করবো। আচ্ছা আমি এটাকে একটু করে দিই, দেখি তো এটা মেবি প্রবলেম করতেছে এতে। তার কোনো কমেন্ট পাই না কেন? এবার ক্লিয়ার না? ওকে। ওকে, সো এখন আমরা আয়ন এক্সচেঞ্জ থিওরি পড়ানো শুরু করি। তার মানে ডিফিউশনটা তো তোমরা বুঝলা, তাই না? ডিফিউশন বা ব্যাপন তোমরা বুঝে ফেলছো, ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যাবো হচ্ছে আয়ন এক্সচেঞ্জ থিওরিতে। আয়ন এক্সচেঞ্জ থিওরিটা অ্যাকচুয়ালি কি বলে? আয়ন এক্সচেঞ্জ থিওরিতে যেটা হয় সেটা হচ্ছে, খেয়াল করো সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলো, ক্লিয়ার না? ওকে, নমস্কার। ওকে, সো খেয়াল করো আয়ন এক্সচেঞ্জ থিওরি কি বলে। এখানে আমরা তোমার এটা হচ্ছে তোমার মূল, ঠিক আছে? সো মূলের ভিতরে আমরা জানি যে মূল পানি শোষণ করে, সো পানি শোষণ করার পরে পানিটা যদি ভিতরে যায়, তো পানি নর্মালি কিছু ক্ষেত্রে পানি হচ্ছে আয়নিত হয়, পানি কিছুটা আয়নিত হয়। সো কিছুটা আয়নিত হয়ে পানি হচ্ছে তোমার ধরো যে H প্লাস আর তোমার ধরো যে OH মাইনাস আয়ন তোমার ফর্ম করে, ঠিক আছে? সো দ্যাট মিনস মূলের মধ্যে অ্যাবান্ডেন্ট আয়ন বা মূলের মধ্যে নিজস্ব আয়ন বেশি আছে হচ্ছে H প্লাস এবং OH মাইনাস, কজ সে H প্লাস এবং OH মাইনাস যেটা আছে সেটা সে কার কাছ থেকে পায়? সেটা সে তোমার আলটিমেটলি পানির কাছ থেকে পায়। সো এই H প্লাস এবং OH মাইনাসের OH মাইনাসকে দিয়ে সে এক্সচেঞ্জ করতে পারে। কিভাবে? খেয়াল করো, এই মূলের কোষ কি করে, বাহিরের দ্রবণে একটা H প্লাসকে সে বের করে দেয়, এবং সেটা নর্মাল। আমরা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টেও দেখাইছিলাম যে বাইরে যখন তুমি ইনিশিয়াল একটা H প্লাস দিবা, তখন প্রথম H প্লাসটা পাঠানোর জন্য তোমার কোনো শক্তি খরচ হবে না, সেকেন্ড H প্লাস থেকে পাঠানোর জন্য তোমাকে শক্তি খরচ করতে হবে। ক্লিয়ার করো, আমি ব্যাপারটা আবার বুঝাই। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা একটু রিলেট করতে হবে এই জায়গার সাথে, নাহলে তোমরা পাজলড হয়ে যাবা, খুব বেশি পাজলড হয়ে যাবা। খেয়াল করো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে কি ছিল, আমরা প্রথমে একটা প্রোটনকে থ্রো করলাম, একটা প্রোটনকে থ্রো যখন করলাম এখানে অনেক H প্লাস ছিল, OH মাইনাস ছিল, অনেক H প্লাস ছিল, OH মাইনাস ছিল। একটা প্রোটনকে যখন আমরা থ্রো করলাম তখন আমাদের কোনো শক্তি খরচ হয় নাই, শক্তি খরচ হচ্ছে সেকেন্ড প্রোটন থ্রো করলে। কারণ আমরা যখন একটা প্রোটনকে থ্রো করলাম তখন এই জায়গাটাকে আমরা পজিটিভ বানিয়ে দিলাম, সো এখানে একটা পজিটিভ কিছু আছে। সেকেন্ড আমরা এগেইন আরেকটা প্রোটন থ্রো করতে যাচ্ছি, সো আরেকটা প্রোটন যখন আমরা থ্রো করতে যাচ্ছি বাইরে, তখন যেটা হচ্ছে এই যে পজিটিভ আয়নটা, সেই পজিটিভ আয়নটা সেকেন্ড পজিটিভ আয়নটাকে কি করতেছে? তোমার বিকর্ষণ করতেছে। সো আমাকে সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, ক্লিয়ার? ধরো এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে চৌম্বক, সো এখানে যখন একটা চৌম্বককে যখন আমি এই হাতে নিলাম তখন আমার কোনো শক্তি খরচ করতে হয় নাই, ঠিক আছে? কিন্তু এই চৌম্বকটা ধরো উত্তর মেরু আর এই চৌম্বকটার উত্তর মেরু, এখন এই দুইটাকে যদি আমি কাছাকাছি নিতে চাই তখন আমার শক্তি খরচ করতে হবে, কজ এখানে আমি বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছি, ঠিক আছে? সো ঠিক এরকম যে প্রথম আমরা H প্লাসটাকে যখন পাঠাইলাম তখন আমাদের শক্তি খরচ হয় নাই, কিন্তু আমি যখন সেকেন্ড H প্লাসটা পাঠাইতে গেলাম তখন এখানে একটা অলরেডি H প্লাস এক্সিস্ট করতেছে, উইচ ইজ এ পজিটিভ আয়ন, আমি আরেকটা পজিটিভ আয়ন ছাড়তে চাচ্ছি। সো সেই পজিটিভ আয়ন আমি যেটাকে ছাড়তে চাচ্ছি, যেটাকে থ্রো করতে চাচ্ছি, যেটাকে বাইরে বের করতে চাচ্ছি, সেই পজিটিভ আয়নটাকে তোমার রিপিল করতেছে বা বিকর্ষণ করতেছে, অ্যান্ড আমাকে এখন বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই সেখানে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে এই জায়গায় তোমার একটা পাম্প সক্রিয় হয়ে গেছিল, অ্যান্ড এই পাম্পটা এটিপি থেকে শক্তি নিয়ে, অর্থাৎ এটিপিএস এনজাইমের সহায়তায় এটিপি ভেঙে শক্তি উৎপন্ন করতো, অ্যান্ড একটা একটা করে H প্লাসকে সে বাইরে বের করতো। অ্যান্ড আমরা এরকমভাবে দেখতেছিলাম যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে আমরা বাইরে H প্লাস রিলিজ করতে করতে, অর্থাৎ এগিন আমরা একটা H প্লাস রিলিজ করলাম, এগিন আরেকটা H প্লাস রিলিজ করলাম, এরকম রিলিজ করতে করতে এমন একটা কন্ডিশন ক্রিয়েট হয় যে আমি আর এদের যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলকে আর অতিক্রম করতে পারি না, এবং আমি H প্লাসকে আলটিমেটলি বাইরে বের করতে পারি না। ইন দিস টাইম এখানে একটা প্রোটন মোটিভ ফোর্স ক্রিয়েট হয়, অর্থাৎ এখানে যে প্রোটনগুলো আছে সেই প্রোটনগুলো ভিতরে চলে আসতে চায়,
দ্যাট ওয়াজ প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, দ্যাট ওয়াজ প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ক্লিয়ার? এখন খেয়াল করো আয়ন এক্সচেঞ্জ থিওরিটা কি। আয়ন এক্সচেঞ্জ থিওরি হচ্ছে সেখানে কোনো শক্তি খরচ হবে না, সেখানে জাস্ট আমরা একটা হাইড্রোজেন H প্লাসকে থ্রো করলাম বাইরে। খেয়াল করো, জাস্ট একটা কাকে থ্রো করলাম? H প্লাসকে থ্রো করলাম। জাস্ট আমরা কি করবো, একটা H প্লাসকে থ্রো করলাম, জাস্ট একটা H প্লাস, এবং প্রথম H প্লাসটাকে বাইরে বের করার জন্য কোনো শক্তি খরচ করতে হয় না, সেটা আমরা দেখে নিলাম, সেটা আমরা বুঝছি। ঠিক আছে, প্রথম H প্লাস বের করার জন্য কোনো শক্তি খরচ করতে হয় না, সেকেন্ড H প্লাস থেকে আমাদের শক্তি খরচ করা শুরু হয়। তো প্রথম H প্লাসটা যখন আমি বাইরে বের করলাম তখন এদিকে একটা H প্লাস কমে গেল, অ্যান্ড এইদিকে ভিতরের জায়গাটা দেখো, ভিতরের জায়গাটা এখন নেগেটিভ হয়ে গেছে, কজ আগে 3টা H প্লাস ছিল, 3টা H প্লাস ছিল আর 3টা OH মাইনাস ছিল। সো এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ নিরপেক্ষ ছিল, এই জায়গাটা কি ছিল? বিদ্যুৎ নিরপেক্ষ ছিল। তো এখন কি হলো, আমি বাইরে যখন একটা প্রোটনকে বের করে দিলাম, বাইরে যখন একটা প্রোটনকে থ্রো করলাম, তখন ভিতরের জায়গাটা নেগেটিভ হয়ে গেল, কজ এখন পজিটিভ চার্জের সংখ্যা হচ্ছে 2 আর নেগেটিভ চার্জের সংখ্যা হচ্ছে 3। সো এখানে যেহেতু পজিটিভ চার্জের সংখ্যা 2 আর নেগেটিভ চার্জের সংখ্যা 3, তার মানে নেগেটিভ চার্জ 1 এক্সট্রা আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এই জায়গাটা এখন বিদ্যুৎ নিরপেক্ষ না, একটু আগে বিদ্যুৎ নিরপেক্ষ ছিল। ইন দিস টাইম বিদ্যুৎ নিরপেক্ষতা রক্ষার্থে কি বললাম, বিদ্যুৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য বাহিরের দ্রবণে ধরো যে পটাশিয়াম আয়ন ছিল, হুইচ ইজ এ পজিটিভ আয়ন। তো বাইরের দ্রবণের পটাশিয়াম আয়ন কি করে? ভিতরে প্রবেশ করে। বাইরের দ্রবণের পটাশিয়াম আয়ন কি করে? ভিতরে প্রবেশ করে। এটাকে রেড দেই, বাইরের দ্রবণের পটাশিয়াম আয়ন কি করে? ভিতরে তোমার প্রবেশ করে। এন্ড এই জিনিসটা ঘটতেছে সম্পূর্ণ বিদ্যুৎ নিরপেক্ষতা রক্ষার জন্য। অর্থাৎ আমি বাইরে একটা H প্লাসকে পাঠালাম, সেই দেন এই H প্লাসটাতে চলে গেল, সেলটা একটু নেগেটিভ হইলো, কজ সে একটা পজিটিভ চার্জ হারাইছে, সেই বিদ্যুৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমি অন্য আরেকটা পজিটিভ চার্জকে কি করলাম? আমি গ্রহণ করলাম। তার মানে আমি আয়ন এক্সচেঞ্জ করে নিলাম। আমি সেখানে প্রোটন দিলাম, অর্থাৎ হাইড্রোজেন আয়ন দিলাম, আমি পটাশিয়াম আয়ন আনলাম। সো আমি সেখানে কি করলাম? আয়ন এক্সচেঞ্জ করলাম। এবং এই আয়ন এক্সচেঞ্জ করার মাধ্যমে আমরা আয়ন কি করলাম? তোমার শোষণ করলাম। ক্লিয়ার? আয়ন কি করলাম? শোষণ করলাম। এখন খেয়াল করো, ঠিক এরকম আমরা OH মাইনাস দিয়েও এক্সচেঞ্জ করতে পারি। অর্থাৎ বাহিরে ধরো আমরা কি করলাম? ইনিশিয়ালি একটা OH মাইনাসকে থ্রো করলাম। সো বাহিরে আমরা একটা OH মাইনাসকে থ্রো করলে খেয়াল করো, ভিতরে দেখো, ভিতরে ইনিশিয়ালি পজিটিভ চার্জ ছিল 3টা, নেগেটিভ চার্জ ছিল 3টা। সো ভিতরে এখন নেগেটিভ চার্জের সংখ্যা কম হয়ে গেছে, পজিটিভ চার্জের সংখ্যা বেশি হয়ে গেছে। দেখো পজিটিভ চার্জ হচ্ছে 3 আর নেগেটিভ চার্জ হচ্ছে 2, তার মানে পজিটিভ চার্জ যদি 3 হয় তাহলে হচ্ছে +1 হয়ে যেতেছে। ক্লিয়ার? +3 আর -2, তার মানে কত আসে? +1। অর্থাৎ ভিতরে এখন বিদ্যুৎ নিরপেক্ষতা বজায় নাই। সো এইখানে বিদ্যুৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা কখনো কখনো কি করি? বাহির থেকে তোমার ক্লোরাইড আয়নকে আমরা শোষণ করি, অর্থাৎ এখানে আয়ন এক্সচেঞ্জ থিওরিটা অ্যাকচুয়ালি তোমার ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল নিউট্রালিটির ওপর, অর্থাৎ মানে ইলেকট্রিক্যাল সাম্যাবস্থা সেখানে আছে কিনা বা বিদ্যুৎ নিরপেক্ষতা আছে কিনা। এবং এইখানে যে কাহিনীটা ঘটতেছে সেটা হচ্ছে 1/1 আয়ন এক্সচেঞ্জ থিওরি, 1/1 আয়ন এক্সচেঞ্জ হইতেছে। এই জায়গাটার সাথে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টকে কোনোভাবেই তোমার পাজেট করা যাবে না। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র একটা প্রোটনকে বের করি না, আমরা অনেকগুলা প্রোটনকে সেখানে বের করি, দেন সেখানে আমরা সেই প্রোটনগুলোকে লোভ দেখায় আমরা সেখানে নেগেটিভ আয়ন শোষণ করি। সো সেই দুটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রসেস। ক্লিয়ার? সো তোমরা আয়ন এক্সচেঞ্জ থিওরিটা বুঝছো কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও, আয়ন এক্সচেঞ্জ বুঝছো কিনা। বাট ভাই আয়ন এক্সচেঞ্জের দরকারটা কি? দরকার হচ্ছে ভাই বাইরের এই যে পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সেগুলোকে শোষণ করার। কারণ আমার উদ্ভিদের তোমার বিভিন্ন গঠনের জন্য বা বিভিন্ন কাজ করার জন্য উদ্ভিদের পটাশিয়াম আয়নের দরকার, ক্লোরাইড আয়নের দরকার, সেই সমস্ত আয়নকে সে শোষণ করতেছে। ফার্স্ট লেকচার তো না করলে তো এই জিনিসগুলো বোঝা যাবে না যে কেন সেখানে আয়ন শোষণের দরকার। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে হয় বোর্ড আবার ঝাপসা দেখাইতেছে নাকি? বিপদের মধ্যে পড়লাম। আচ্ছা, তারপর যাবো হচ্ছে ডুনান ইকুইলিব্রিয়াম বা ডুনান সাম্যাবস্থা। খেয়াল করে এখন ডুনান ইকুইলিব্রিয়াম বা ডুনান সাম্যাবস্থা কি সেটা দেখো। আয়ন এক্সচেঞ্জ থিওরি বুঝা গেল। আমার বোর্ডটা একটু মনে হয় যে ঝাপসা হয়ে গেছে মেবি।
আজকে খুব বেশি প্রবলেম করতেছে। ওকে, সো এখন আমরা পড়বো হচ্ছে ডুনান ইকুইলিব্রাম বা ডুনান সাম্যাবস্থা। খেয়াল করো, ডুনান ইকুইলিব্রাম বা ডুনান সাম্যাবস্থা বলতে কি বোঝায়? ক্লিয়ার না? ওকে, সো এখন খেয়াল করো, এটা হচ্ছে ধরো উদ্ভিদের মূল। ক্লিয়ার? সো উদ্ভিদে ধরো কিছু উদ্ভিদের ভিতরে কিছু ঋণাত্মক চার্জ আছে এবং সেই ঋণাত্মক চার্জগুলো অ্যাকচুয়ালি তোমার ব্যাপিত হইতে পারে না, অর্থাৎ ভিতর থেকে বাহিরে যাইতে পারে না। ধরো এদিকে উদ্ভিদের ভিতরে কিছু নেগেটিভ চার্জ আছে, ধরো যে সেটা হচ্ছে ফসফেট আয়ন। সো উদ্ভিদের ভিতরে এই জায়গায় কিছু ফসফেট আয়ন আছে এবং এই ফসফেট আয়নটা যেহেতু একটু বড়, ধরো একটা নর্মাল ক্লোরাইড আয়ন থেকে একটা ফসফেট আয়নের আকার কিন্তু অনেক বড়। সো বড় হওয়ার কারণে ধরো যে সেইটা কি হইতে পারে না, তোমার সেটা হচ্ছে তোমার ব্যাপিত হইতে পারে না। অর্থাৎ ধরো এইদিকে ফসফেটের পরিমাণ কি আছে তোমার বেশি আছে, বাইরে ফসফেটের পরিমাণ কম আছে, PO4 3 PO4 3 সো খেয়াল করো এদিকে 3টা ফসফেট, বাইরে 2টা ফসফেট। সো এখন নর্মাল কথা কি ছিল ভাইয়া? নর্মাল কথা ছিল যে এদিকে যেহেতু উচ্চ ঘনমাত্রার অঞ্চল, এদিকে যেহেতু নিম্ন ঘনমাত্রার অঞ্চল, সো উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রার অঞ্চলের দিকে ব্যাপন ঘটবে। বাট এদিকে যদি আমরা ব্যাপন ঘটাই তখন উদ্ভিদ কিন্তু ফসফেট লস করবে, উদ্ভিদ কিন্তু ফসফেট হারাবে উদ্ভিদের মূল। সো আমরা যে ট্রিক্সটা করলাম সেটা হচ্ছে এই ফসফেটটাকে বানাই দিলাম হচ্ছে অব্যাপনযোগ্য, অর্থাৎ যেটা ব্যাপিত হইতে পারবে না। ব্যাপিত হইতে পারবে না মানে কি? যেটা তোমার এই মূল ভেদ করে সে বাইরে আসতে পারবে না, মূল ভেদ করে কি করতে পারবে না, সে বাইরে আসতে পারবে না। ধরো এদিকে আরও বিভিন্ন টাইপের চার্জ আছে, ধরো যে পটাশিয়াম আয়ন আছে, দেন ক্লোরাইড আয়ন আছে, দেন তোমার ধরো H+ আছে, দেন OH- আছে, তারপরে হচ্ছে তোমার ধরো যে এগেইন পটাশিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, অনেক অনেক ডিফারেন্ট টাইপসের আয়ন আছে। আমি শুধুমাত্র একটা স্পেসিফিক একটা ঋণাত্মক নেগেটিভ চার্জের দিকে আমি দৃষ্টিটা দিলাম, যে নেগেটিভ চার্জটা অ্যাকচুয়ালি ব্যাপন হইতে পারে না এবং সেই কারণে সে বের হয়ে যেতে পারে না। অ্যান্ড আস্তে আস্তে দেখা গেল যে সেই অব্যাপনযোগ্য যে নেগেটিভ চার্জ, সেই অব্যাপনযোগ্য নেগেটিভ চার্জের পরিমাণ এই জায়গাটাতে তোমার বেশি হয়ে গেছে। সো অব্যাপনযোগ্য নেগেটিভ চার্জের পরিমাণ যখন এই জায়গাটাতে বেশি হয়ে যাবে তখন দেখো এই ভিতরে মূলের ভিতরে কিন্তু তোমার কি নাই, কি বজায় নাই, তোমার হচ্ছে তড়িৎ নিরপেক্ষতা বজায় নাই। সো মূলের ভিতরে যখন কিছু অব্যাপনযোগ্য ঋণাত্মক স্থির চার্জ থাকবে তখন সেগুলাকে নিউট্রাল করার জন্য বাহির থেকে পজিটিভ চার্জ ঢুকবে। কজ পজিটিভ বাইরে থেকে কি ঘটবে, তোমার পজিটিভ চার্জ ভিতরের দিকে ঢুকবে। ধরো যে এটার তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এদিকে প্রতিটা ফসফেটের জন্য 3টা করে পটাশিয়াম ভিতরের দিকে ঢুকতেছে, 3টা করে পটাশিয়াম কি করতেছে, ভিতরের দিকে ঢুকতেছে। সো এগেন 3টা করে পটাশিয়াম ভিতরের দিকে ঢুকতেছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। দিস ইজ কল্ড ডুনান ইকুইলিব্রাম বা ডুনান সাম্যাবস্থা। যে সেইখানে আবার চিন্তা করো, সেখানে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ উদ্ভিদের ভিতরের তলে থাকলে সেগুলো যেহেতু ব্যাপিত হইতে পারে না, সেগুলোকে নিউট্রাল করার জন্যে বাহির থেকে ক্যাটায়ন প্রবেশ করে। অর্থাৎ কিছু অ্যানায়ন আছে যেগুলো ব্যাপিত হইতে পারে না, যেগুলো জায়গা স্থির থাকবে, যারা সরতে পারে না, যারা জায়গাটাতে স্থির থাকবে, অ্যান্ড সেই স্থির থাকার কারণে তাদেরকে নিউট্রাল করার জন্য বাহির থেকে তোমার পজিটিভ চার্জ আসবে। ঠিক আছে, বাহির থেকে কি আসবে, পজিটিভ চার্জ আসবে। অ্যান্ড এই ব্যাপারটা কি বলা হয়েছে, ডুনান ইকুইলিব্রাম বা ডুনান সাম্যাবস্থা। বুঝা গেছে কিনা? ডুনান সাম্যাবস্থা বুঝতে পারছো কিনা? আচ্ছা, অব্যাপনযোগ্য বলতে কোনগুলা? অব্যাপনযোগ্য মানে এইদিকে তো আসলে অনেক ডিফারেন্ট টাইপের চার্জ থাকে, তোমাদের বইয়ে স্পেসিফিক কোনো একটা চার্জকে উল্লেখ করে নাই যে কোনটা অব্যাপনযোগ্য। এবং এখানে ব্যাপিত হওয়াটা অনেক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কখনো কখনো দেখা যায় যে একটা স্পেসিফিক কন্ডিশনে কিছু আয়ন আছে যেটা ব্যাপিত হইতে পারতো, সেটা হইতে পারতেছে না। সো যদি এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট হয়, আমি জাস্ট কেসগুলো নিয়ে আলোচনা করতেছি, যে একটা আয়ন স্থির ঋণাত্মক চার্জ সেটা ব্যাপিত হইতে পারতেছে না, কিন্তু সেই জায়গাটাকে নিউট্রাল করা প্রয়োজন, তোমার তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সেই জায়গাটাকে নিউট্রাল করার প্রয়োজন।
অ্যান্ড তখন কি করবে, তোমার যেহেতু এদিকে যেহেতু অনেক অনেক নেগেটিভ চার্জ আছে, সো সেগুলোকে নিউট্রাল করার জন্য হিউজ পরিমাণ পজিটিভ চার্জ তোমার ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে ডুনান ইকুইলিব্রিয়াম বা ডুনান সাম্যাবস্থা। বোঝা গেছে কিনা সেটা একটু বলো। আচ্ছা, এখন কি বোর্ড কি ব্লার দেখাচ্ছে? আজকে ওয়াইফাই খুব বেশি ডিস্টার্ব করতেছে। আচ্ছা, একজন বলছে যে ভাই আবার একবার কি বলবেন, কথা একটু ঘাটতি আছে। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, তোমরা একটু বলো তো ব্লার কিনা, এটা একটু আমাকে অ্যানশিওর করো। ব্লার কিনা এটা একটু অ্যানশিওর করো। না, এখন ঠিক হয়ে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি একটু করতেছি, এটা কি বলে যে একটু রিভিউ দিতেছি। সেটা হচ্ছে যে ভিতরে খেয়াল করো, ভিতরে যদি কোনো অবেপনযোগ্য স্থির ও ঋণাত্মক চার্জ থাকে, তাহলে ঋণাত্মক চার্জ কি করবে, নর্মালি পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে না? ঠিক আছে, সো কি করবে, ভিতরে যদি অবেপনযোগ্য স্থির ও ঋণাত্মক চার্জ থাকে, খেয়াল করো, এখানে দুইটা অপশন আছে। ধরো এদিকে বেশি ঋণাত্মক চার্জ আছে, সো তোমার হাতে দুইটা অপশন। একটা হচ্ছে বেশি, যেহেতু তোমার কাছে ঋণাত্মক চার্জ আছে, তাহলে ঋণাত্মক চার্জ তুমি বাইরে বের করে দাও, তাহলে তোমার এই জায়গাটা নিউট্রাল হয়ে যাবে। বেশি যেই ঋণাত্মক পরিমাণটা আছে সেটাকে বাইরে বের করে দাও, কিন্তু তুমি সেটা বের করতে পারতেছো না, কজ সেই আয়নটা হচ্ছে অবেপনযোগ্য। তার দেন তোমার সেকেন্ড অপশন আসলো, আমি যেহেতু বাইরে যেহেতু বের করতে পারতেছি না, তাহলে সেটাকে নিউট্রাল করার জন্য আমি বাহির থেকে পজিটিভ চার্জকে নিয়ে আসলাম। তো আমি তো যখন বাইরে থেকে পজিটিভ চার্জকে নিয়ে আসবো, সো পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জটাকে কি করে দিবে, তোমার নিউট্রাল করে দিবে। ক্লিয়ার? এখন বোঝা গেছে? এখন বোঝা গেছে? তো এটাকে বলা হচ্ছে ডুনান ইকুইলিব্রিয়াম, যে সেইখানে ভিতরে যদি তোমার কি থাকে, তোমার অবেপনযোগ্য স্থির ও ঋণাত্মক চার্জ থাকে, সেগুলো স্থির চার্জ, যেগুলা এই জায়গাটাতে স্থির থাকবে, তারা নাড়াচড়া করবে না। সো তারা যেহেতু নাড়াচাড়া করবে না, তাদেরকে তুমি সরায়ে তুমি সেই জায়গাটাকে নিউট্রাল করতে পারবে না, তড়িৎ নিরপেক্ষ করতে পারবে না। তো সেই জন্য তোমার বাহির থেকে পজিটিভ চার্জকে তুমি ভিতরে ঢুকাইতেছো। সো দ্যাটস নর্মাল। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সো ডুনান ইকুইলিব্রিয়ামের পর আমরা যাবো হচ্ছে মাস ফ্লো। মাস ফ্লো, মাস ফ্লো মানে হচ্ছে ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ বলতে কি বোঝায়, উদ্ভিদে যখন প্রস্বেদন চলে, সো প্রস্বেদনের কারণে উদ্ভিদ কি করে, তোমার মাটি থেকে পানি শোষণ করে। সো এই উদ্ভিদ হচ্ছে, অনেক অনেক বিজ্ঞানী এটা মনে করেন যে এই যে আমরা এতগুলা প্রসেস বললাম, কোনো প্রসেসেরই নর্মালি দরকার নাই। ঠিক আছে, কেন? অনেক অনেক বিজ্ঞানী মনে করেন যে আচ্ছা ঠিক আছে, পানির ব্যাপক প্রবাহ ঘটে, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে ব্যাপক পরিমাণ পানিকে সে শোষণ করে নেয়। সো কিছু কিছু বিজ্ঞানী মনে করেন আচ্ছা ঠিক আছে, যেহেতু সে ব্যাপক পরিমাণ পানি শোষণ করে নেয়, তো সেই পানির সাথে আলটিমেটলি তোমার বিভিন্ন আয়ন ঢুকে যেতে পারে। সো এটা হচ্ছে জাস্ট তাদের একটা মতবাদ। এখন পর্যন্ত আমরা যেগুলো পড়লাম সবগুলো হচ্ছে মতবাদ। এখন পর্যন্ত এক্সাক্ট প্রুফ কোনো থিওরি নাই, যেগুলো আছে সবগুলো আছে তোমার কি জাস্ট মতবাদ। তো এই পর্যন্তই ছিল আমাদের নিষ্ক্রিয় পরিশোষণ এবং সক্রিয় পরিশোষণ সম্পর্কিত পড়াশোনা। তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো, মানে এই সবগুলো বুঝছো কিনা, ডিফিউশন, আয়ন এক্সচেঞ্জ থিওরি, ডুনান ইকুইলিব্রিয়াম, মাস ফ্লো, এই সবগুলো বুঝছো কিনা সেটা একটু বলো। ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, আমরা এখন যাবো হচ্ছে তোমার পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, তোমাদের সিকিউতে এই জায়গাটা থেকে আসবে, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। সো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা একটু ভালো করে বুঝে নিতে হবে। খেয়াল করো, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। পত্ররন্ধ্র কিভাবে খোলা হয় এবং বন্ধ হয়। তোমরা জানো যে এটা যদি একটা গাছের পাতা হয়, আচ্ছা ম্যাস ফ্লোটা একটু আবার বলতেছে। ম্যাস ফ্লো মানে হচ্ছে ব্যাপক প্রবাহ, অর্থাৎ মাটি থেকে ব্যাপক পরিমাণ পানি উদ্ভিদের মূল শোষণ করে। সো মাটি থেকে যেহেতু ব্যাপক পরিমাণ পানি উদ্ভিদের মূল শোষণ করে, সো সেই পানির সাথে দ্রবীভূত হয়ে বিভিন্ন টাইপের আয়ন
মূলের ভিতরে প্রবেশ করতে পারে, দ্যাট ইজ কল্ড ম্যাস ফ্লো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা দেখবো যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। সো এটা খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমাদের একটা পাতা, এটা হচ্ছে আমাদের একটা পাতা। এখন এই পাতার মধ্যে তোমার বহিত্বক এবং মানে ত্বকের মধ্যে, পাতার কিসের মধ্যে, ত্বকের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, পাতার ত্বকের মধ্যে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে পাতার ত্বকের মধ্যে এইভাবে তোমার এরকমভাবে দুইটা রক্ষী কোষ থাকে, দুইটা করে এরকমভাবে রক্ষী কোষ থাকে, এবং এই রক্ষী কোষগুলা আলটিমেটলি কি করে, তোমার এই রক্ষী কোষগুলো আলটিমেটলি এভাবে থাকে, এবং এটার চারপাশে আরও ডিফারেন্ট টাইপের কোষ থাকে, চারপাশে আরও ডিফারেন্ট টাইপের এরকমভাবে কোষ থাকে, ঠিক আছে, চারপাশে এরকম ডিফারেন্ট টাইপের এরকম কোষ থাকে। সো এই যে এইটা মিলে এই জায়গাটাতে একটা পত্ররন্ধ্র ফর্ম করে, অর্থাৎ পাতার মধ্যে এরকমভাবে ছিদ্র থাকে, পাতার মধ্যে কি থাকে, এরকমভাবে তোমার ছিদ্র থাকে। সো এটাকে বলা হয় পত্ররন্ধ্র। এবং পত্ররন্ধ্র কিভাবে ফর্ম হয়, পত্ররন্ধ্র ফর্ম হয় হচ্ছে তোমার দুইটা রক্ষী কোষ দ্বারা, কি দ্বারা, রক্ষী কোষ দ্বারা। এবং এইদিকে এই যে এরকমভাবে যেটা দেখতে পাচ্ছ মুখোমুখি অবস্থায় আছে, মুখোমুখি অবস্থায় যারা আছে এরা হচ্ছে রক্ষী কোষ, মুখোমুখি অবস্থায় যারা আছে এরা হচ্ছে কি তোমার রক্ষী কোষ। এবং দেখো এই যে রক্ষী কোষের মাঝখানের এই জায়গাটাতে একটা ছিদ্র আছে, এই জায়গাটা থেকে রন্ধ্র আছে, এটাকে বলা হয়েছে তোমার পত্ররন্ধ্র। ক্লিয়ার? এটাকে কি বলা হয়, তোমার পত্ররন্ধ্র। আচ্ছা, আরেকজন বলছে ম্যাস ফ্লোটা আবার। আচ্ছা, ম্যাস ফ্লো মানে হচ্ছে দেখো ব্যাপক প্রবাহ, অর্থাৎ পানির প্রবাহ ঘটে মূলের মধ্যে খুব বেশি পরিমাণ, পানির প্রবাহ ঘটে খুব বেশি মূলের মধ্যে খুব বেশি পরিমাণ। উদ্ভিদ কি করে, খুব বেশি পরিমাণ পানিকে সে শোষণ করে। সো খুব বেশি পরিমাণ পানিকে শোষণ করার জন্যে, যখন সে খুব বেশি পরিমাণ পানিকে শোষণ করে, সে পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় বিভিন্ন টাইপের আয়ন উদ্ভিদের মূলের ভিতরে প্রবেশ করে ফেলতে পারে। ক্লিয়ার? উদ্ভিদের মূলের ভিতরে কি হতে পারে, প্রবেশ করে ফেলতে পারে। আচ্ছা, এখন খেয়াল করে, এটাকে বলা হয় পত্ররন্ধ্র। এবং এই পত্ররন্ধ্র যেটা হয় সেটা হচ্ছে তার প্রয়োজন অনুযায়ী পত্ররন্ধ্র খোলা হয় এবং বন্ধ হয়। পত্ররন্ধ্র কি হয়, তার প্রয়োজন অনুযায়ী এখানে যে মাঝখানে যে রন্ধ্রটা আছে সেই রন্ধ্রটা বন্ধ হয়ে যায় এবং প্রয়োজন অনুযায়ী সেই রন্ধ্রটা খুলে। নর্মালি খেয়াল করো, নর্মালি দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে এবং রাতে পত্ররন্ধ্র বন্ধ থাকে, ঠিক আছে। কচুরিপানা না, পাথরকুচির ক্ষেত্রে হচ্ছে এই ব্যাপারটা উল্টা। পাথরকুচির ক্ষেত্রে হচ্ছে রাত্রের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, বাট দিনের বেলা হচ্ছে তোমার কি থাকে, তোমার বন্ধ থাকে। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, তো এই পত্ররন্ধ্রটা কেন বন্ধ হয় এবং কেন খোলা হয় সেটা নিয়ে অনেক মতবাদ আছে এখন, এবং এটা নিয়ে জাস্ট থিওরি দিতে দিতে আমরা একটা নর্মাল থিওরি পর্যন্ত, এখন একটা প্রুফ থিওরি পর্যন্ত আমরা আসতে পারছি। ক্লিয়ার? সো সেটা আস্তে আস্তে বুঝাবো, বাট এই জায়গাটাতে জাস্ট একটা সিম্পল মেকানিজম দেখো যে পত্ররন্ধ্র কিভাবে খোলা এবং বন্ধ হয়। সেটা হচ্ছে পত্ররন্ধ্রের যেই পত্ররন্ধ্রটা গঠিত হচ্ছে তোমার রক্ষী কোষ দ্বারা, এবং এই রক্ষী কোষের যে ভিতরের দিকে যে প্রাচীর আছে, অর্থাৎ রন্ধ্র সংলগ্ন যে প্রাচীর আছে সেই প্রাচীর হচ্ছে খুব বেশি পরিমাণ পুরু, সেই প্রাচীর হচ্ছে কি তোমার খুব বেশি পরিমাণ পুরু, অর্থাৎ এই জায়গাটাতে আমরা খুব বেশি পরিমাণ পুরু দেখাই, এই প্রাচীরটা হচ্ছে খুব বেশি পরিমাণ পুরু। আমি জাস্ট ইনিশিয়ালি নর্মাল মেকানিজমটা দেখাবো, জাস্ট একটা নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রসেস দেখাবো, দেন আমি পুরা সবগুলা থিওরি নিয়ে আলোচনা করবো, কি কি থিওরি আসছে এটা নিয়ে পর্যন্ত। অর্থাৎ এটার যে রন্ধ্র সংলগ্ন যে প্রাচীর, সেই রন্ধ্র সংলগ্ন প্রাচীর হচ্ছে তোমার কি বেশি পুরু, রন্ধ্র সংলগ্ন প্রাচীর কি সেটা বেশি পরিমাণ পুরু, এবং বাহিরের যে বহির্ভাগের যে প্রাচীর, সেই বহির্ভাগের প্রাচীর হচ্ছে পাতলা। বহির্ভাগের প্রাচীর কি, বহির্ভাগের প্রাচীর হচ্ছে তোমার পাতলা। সো তোমাকে ধরো একটা আমি বেলুন দিলাম, এবং যেই বেলুনটা দিলাম সেই বেলুনটার ধরো যে এই পুরাটা প্রাচীর হচ্ছে, খেয়াল করো, এই পুরাটা প্রাচীর হচ্ছে তোমার সেম থিকনেস, মানে পুরাটা প্রাচীর সমান পরিমাণ পাতলা। তো এখন যদি তুমি কি করো, এই বেলুনটার মধ্যে যদি তুমি বাতাস দেও বা পানি দেও, তখন বেলুনটা সব দিকে বৃদ্ধি পাবে। বেলুনটা কি পাবে ভাইয়া, বেলুনটা হচ্ছে তোমার সব দিকে বৃদ্ধি পাবে। সো ধরো এটার মধ্যে আমি পানি দিয়ে থাকলাম, সো এটার মধ্যে যদি আমি পানি দিই, বেলুনটার সব দিকে ফোর্স পড়বে, এবং সব দিকে ফোর্স পড়ার কারণে বেলুনটার যে বৃদ্ধি, সেই বৃদ্ধি বা এক্সটেনশন সেটা সব দিকে হবে। বাট যদি কোনো কারণে তোমাকে আমি এমন একটা বেলুন দিই, খেয়াল করো, জাস্ট এই জিনিসটা বুঝলে তুমি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ কৌশল বুঝে যাবে। জাস্ট এই জায়গাটাতে একটু ফোকাস করো, এই জায়গাটাতে একটু ফোকাস করো। কি করতে হবে, যে এখানে নর্মাল তোমাকে একটা বেলুন দিলাম, যে বেলুনটার সবটা প্রাচীর হচ্ছে তোমার সেম থিকনেস, অর্থাৎ সবটা প্রাচীরের পুরুত্ব হচ্ছে তোমার সেম। সো সবটা প্রাচীরের পুরুত্ব যদি সেম হয়,
সেই বেলুনটা সব দিকে সমানভাবে সে বৃদ্ধি পাবে, সব দিকে তার কি হবে, সব দিকে তার সমানভাবে তার বৃদ্ধি হবে। এখন কি হইলো, এখন হচ্ছে তোমাকে ধরো আমি এমন একটা বেলুন দিলাম যে বেলুনটার একটা সাইডের, ধরো এটা হচ্ছে একটা বেলুন, এটা হচ্ছে একটা বেলুন, এই বেলুনটার একটা সাইডের প্রাচীর হচ্ছে তোমার বেশি পুরো। সো একটা সাইডের প্রাচীর যদি বেশি পুরো হয় বা একটা সাইডের প্রাচীর যদি তোমার কি হয়, তোমার বেশি থিক হয়, তখন একটা সাইডের প্রাচীর বেশি থিক হওয়ার কারণে এই এই বেলুনটার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা সমান পরিমাণে ঘটবে না সব দিকে। এই বেলুনটার বৃদ্ধি এই প্রাচীর বরাবর বেশি ঘটবে এবং এই প্রাচীর বরাবর কম পরিমাণ বৃদ্ধি ঘটবে। এই প্রাচীর বরাবর কি ঘটবে, তোমার কম পরিমাণ বৃদ্ধি ঘটবে, আর এই প্রাচীর বরাবর এই বেলুনটার খুব বেশি পরিমাণ বৃদ্ধি ঘটবে, কজ এখানে যে তোমার প্রাচীর আছে সেই প্রাচীরটা হচ্ছে কম পুরো, সেই প্রাচীরটা হচ্ছে কি তোমার কম পুরো, আর এখানে প্রাচীরটা বেশি পুরো হওয়ার কারণে এটাকে তোমার আরো বেশি ফোর্স দিতে হবে বেশি ফুলানোর জন্য। বাট এই জায়গাটাতে তোমার একটু কম ফোর্স পাইলে এটা বেশি ফুলে যাবে। তো এই জিনিসটা বুঝছো কিনা, যে যদি কোনো একটা প্রাচীর পুরো হয়, সো কোনো একটা প্রাচীর পুরো হইলে সেটার যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা ইউনিফর্ম হবে না, অর্থাৎ বৃদ্ধিটা সব দিকে সমান হবে না। যেই দিকে পাতলা প্রাচীর সেই দিকে বেশি বৃদ্ধি পাবে, যেদিকে তোমার পুরুত্ব প্রাচীর অর্থাৎ ঠিক প্রাচীর সেই দিকে তোমার কম বৃদ্ধি পাবে। এই জিনিসটা বুঝছো কিনা একটু কমেন্ট করো, তাহলে তোমরা বুঝে ফেলবা। এই জিনিসটা বুঝছো কিনা একটু কমেন্ট করো। তো এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমরা পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা বুঝাইতে পারবো। তো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশলের ক্ষেত্রে সেটা হয় যে নর্মালি পত্ররন্ধ্রগুলার যে রন্ধ্র সংলগ্ন যে প্রাচীর, সেই রন্ধ্র সংলগ্ন প্রাচীর তোমার কি হয়, তোমার বেশি পুরো হয়, আর রন্ধ্রের যে বাহিরের দিকে যে প্রাচীর অর্থাৎ এই বাহিরের দিকে যে প্রাচীর, সেই বাইরের দিকে প্রাচীর হচ্ছে তোমার পাতলা হয়। সো এই কারণে এই পত্ররন্ধ্রের ভিতরে যখন তুমি পানি ঢুকাবা, তখন পানি ঢুকাইলে সেটার বৃদ্ধি ঘটবে, কিন্তু সেটা সব দিকে সমান বৃদ্ধি ঘটবে না। ঠিক আছে, সব দিকে সমান বৃদ্ধি ঘটবে না, কেননা একদিকের প্রাচীর পুরো আর একদিকের প্রাচীর হচ্ছে পাতলা। সো পত্ররন্ধ্রগুলো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে তুমি যদি এরকম একটা বেলুন নেও, এই বেলুনটাকে যদি তুমি ফুলাইতে থাকো, তখন যেটা হবে, এই বেলুনটাকে যদি তুমি ফুলাইতে থাকো তখন একটা ঘটনা ঘটবে, খেয়াল করো। এই বেলুনটাকে তুমি খুব বেশি ফুলাইতে থাকতেছো এবং এই জায়গাটাতে পত্ররন্ধ্রের এই জায়গাটাতে যেটা হয় তোমার হচ্ছে মায়োফাইব্রিল থাকে, এই জায়গাটাতে মায়োফাইব্রিল থাকে এবং এইগুলো হচ্ছে তোমার এরকমভাবে আড়াআড়িভাবে বিন্যস্ত থাকে, আড়াআড়িভাবে। সো যেটা হয় সেটা হচ্ছে তুমি যখন একটা সাইডের প্রাচীরকে যখন তুমি তুমি যখন এটার মধ্যে পানি দিতেছো, তখন একটা সাইডের প্রাচীর বেশি বৃদ্ধি পাচ্ছে এবং বেশি বৃদ্ধি পাইতে একটা টাইমে যেটা হয়, এই প্রাচীরটা এতটা বেশি তোমার পুরো হইতে পারে, মানে তোমার স্ট্রেচ হইতে পারে না। সো এই প্রাচীরটা এতটা বেশি স্ট্রেচ না হওয়ার কারণে এই প্রাচীরটা ফুলে কি হয়, এইটার উপরে চলে আসে। অর্থাৎ দেখো তুমি সেম পরিমাণ ফোর্স দিতেছো, সেম পরিমাণ পানি দিতেছো, বাট পানিটা এই দেয়ালের উপর বেশি কাজ করতে পারতেছে, কজ এটা হচ্ছে পাতলা। সো এইটা হচ্ছে এই প্রাচীরটা হচ্ছে বেশি বৃদ্ধি পাবে। সো এই প্রাচীরটা যদি বেশি বৃদ্ধি পায় আর এটা যদি কম বৃদ্ধি পায়, একটা টাইমে এটা হবে যে এই প্রাচীরটা বৃদ্ধি পায়ে দেন হচ্ছে এই প্রাচীরটা বৃদ্ধি পেয়ে এভাবে এসে দেন হচ্ছে এইভাবে চলে যাবে, কারণ এই প্রাচীরটা তো সব দিকে বৃদ্ধি ঘটবে। তো এই প্রাচীরটা যদি সব দিকে বৃদ্ধি ঘটে, তাহলে যেটা হবে ইনিশিয়াল কন্ডিশনটা হবে ঠিক এরকম, খেয়াল করো। কন্ডিশনটা হবে যে একটা টাইমে গিয়ে এই সবগুলা জায়গা হচ্ছে বৃদ্ধি পাবে, সবগুলা জায়গা বৃদ্ধি পায়। এটা যেহেতু বৃদ্ধি পাইতে পারতেছে না, সো এটা এমনভাবে বৃদ্ধি পায়ে সেটা হচ্ছে এইভাবে চলে যাবে, অর্থাৎ এটা উল্টা হয়ে যাবে। ওই ব্যাপারটা হচ্ছে এরকম যে নর্মালি খেয়াল করো, নর্মালি পত্ররন্ধ্রগুলো হচ্ছে বন্ধ থাকে, নর্মালি হচ্ছে পত্ররন্ধ্রগুলো কি থাকে, ধরো যে এরকমভাবে বন্ধ থাকে। এটা হচ্ছে আমাদের একটা রক্ষীকোষ, এটা হচ্ছে আর একটা রক্ষীকোষ। তো দেখো মাঝখানে প্রায় রন্ধ্রটা থাকে না বললেই চলে। তো এখানে যেটা হয়, এখানে হচ্ছে তুমি যদি পানি ঢুকায় দাও, কেন পানি ঢুকে সেটা আমরা পরে শিখবো। তুমি যদি এখানে কি করো ভাইয়া, এখানে যদি তুমি পানি ঢুকায় দাও, তাহলে পানি ঢুকায় দিলে যেটা হবে সেটা হচ্ছে পানি ঢুকায় দিলে এখানের যে বাইরের যে প্রাচীর, সেই বাইরের প্রাচীর বেশি বৃদ্ধি পাবে, এবং বাইরের প্রাচীর বেশি বৃদ্ধি পাওয়ার কারণে ভিতরের প্রাচীর তুলনামূলক কম বৃদ্ধি পাওয়ার কারণে একটা টাইমে এটা এসে কি করবে, এবার বেঁকে যাবে, অর্থাৎ ব্যাপারটা পুরোটা উল্টো হয়ে যাবে। খেয়াল করো, এই ব্যাপারটা পুরোটা এরকম ভাবে উল্টা হয়ে বেঁকে যাবে, এটা এই পোরশনটা পুরোটা এইটার উপর গিয়ে পড়বে, অর্থাৎ ব্যাপারটা হয়ে যাবে এরকম ভাবে ছিল পানি যখন তুমি দিতেছো তখন এরকম হয়ে গেছে, এরকম ভাবে ছিল পানি ঢুকাইতেছো তখন তুমি এরকম হয়ে গেছে। যদি ভিতরের এই জায়গার প্রাচীর যদি তোমার কি থাকে, এই জায়গার প্রাচীর যদি তোমার বেশি পুরো থাকে, তখন কি হবে, বাইরের প্রাচীর যদি পাতলা থাকে, তাহলে তুমি যখন পানি ঢুকাইতেছো তখন ব্যাপারটা এরকম হয়ে যাবে, এরকম থেকে এরকম। এই জিনিসটা বুঝছো কিনা যে পত্ররন্ধ্রের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে, তুমি যখন পানি দিবা সব দিকে তোমার কি থাকার কারণে, তোমার
প্রাচীরের পুরুত্ব সেম না থাকার কারণে এটা এরকম হয়ে যায়, ধনুকের মতো বেঁকে যায়। এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কনফার্ম করো, তাহলে আমরা সামনে যাব। ওকে, সো এই জিনিসটা যদি বুঝো তাহলে তোমরা বুঝে ফেলছো। তার মানে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য মেইন দায়ী হচ্ছে তোমার পানি। পানি যদি পত্ররন্ধ্র কোষে রক্ষী কোষের ভিতরে ঢুকে, তখন পানি ঢুকলে সেটা ফুলে যায় এবং সব দিকে সমানভাবে ফুলতে না পারার কারণে সেটা উল্টো দিকে বেঁকে যায়। সো বেঁকে যাওয়ার কারণে খেয়াল করো, এটা হচ্ছে তোমার মানে এরকম ভাবে বেঁকে যেতেছে আর কি। এই যে এরকম ভাবে আছে, দেন এরকম ভাবে বেঁকে যেতেছে, এরকম ভাবে বেঁকে এরকম হয়ে যেতেছে। তো এরকম ভাবে বেঁকে যায় এবং বেঁকে যাওয়ার কারণে পত্ররন্ধ্র এরকম ভাবে বেঁকে যাওয়ার কারণে, ধনুকের মতো বেঁকে যাওয়ার কারণে মাঝখানে একটা রন্ধ্রের সৃষ্টি হয়, অর্থাৎ পত্ররন্ধ্রটা এখন খুলে গেল। আর পানি যখন বের হয়ে গেল তখন এটা লুজ হয়ে গেল, অর্থাৎ বেলুনটা লুজ হয়ে গেল। সো বেলুনটা যখন লুজ হবে, লুজ হইলে সেটা এরকম হয়ে গেল। তো এখানে পত্ররন্ধ্রটা তোমার বন্ধ হয়ে গেল। তার মানে আমরা মেইন ফ্যাক্টরটা পড়লাম যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য মেইন যে ফ্যাক্টরটা দেয়, সেই মেইন ফ্যাক্টরটা হচ্ছে পানি প্রবেশ এবং পানি বের হয়ে যাওয়া। এখন আমরা জানবো যে ভাই কেন পানি কোন কারণে ভিতরে পানি প্রবেশ করবে এবং কোন কারণে পানি বের হয়ে যাবে। তো সেইটার জন্য বিভিন্ন মতবাদ আছে। সেইটার জন্য বিভিন্ন মতবাদের মধ্যে একটা মতবাদ হচ্ছে তোমার বিজ্ঞানী লয়েড দিচ্ছেন যে এখানে যে পানির যে প্রবেশটা ঘটে এবং পানির যে বাহিরটা হয়, পানির যে প্রবেশ ঘটে এবং পানির যে বাহিরটা হয়, সেটা তোমার স্টার্চ এবং সুগার, মানে স্টার্চ এবং সুগারের মানে পরিবর্তনের কারণে, কনভার্সনের কারণে। স্টার্চ এবং সুগারের কিসের কারণে? কনভার্সনের কারণে। সো এদিকে আমি একটা নর্মাল প্রসেস ঘটায়নি। যে আমরা জানি অভিস্রবণ সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা, বা অসমোসিস বা অভিস্রবণ সম্পর্কে ধারণা আছে কিনা, যে আমরা যদি এরকম একটা কাজ করি যে আমরা একটা সলিউশনকে আমরা একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণকে আমরা আলাদা করি, অর্থাৎ এখানে একটা দ্রবণ আছে, এখানে একটা দ্রবণ আছে, দেন এখানে একটা দ্রবণ আছে। সো এখন আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে এখানে আমরা ধরো যে বিভিন্ন দ্রবের অণু আছে 1 2 3, আর এখানে ধরো যে দ্রবের অণু আছে 1 2। তার মানে এখানে যে দ্রবণের যে ঘনমাত্রা, সেই দ্রবণের ঘনমাত্রা বেশি আর এখানে দ্রবণের ঘনমাত্রা কম। আর মাঝখানে যে পর্দাটা আছে সেই মাঝখানে পর্দাটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। সো এরকম যদি কোনো কন্ডিশন ক্রিয়েট হয় তাহলে সেখানে অসমোসিস ঘটবে। অর্থাৎ অসমোসিস মানে সেখানে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের চলাচল ঘটবে, মানে পানির চলাচল ঘটবে। অর্থাৎ এটা হচ্ছে ভাই নিম্ন ঘনত্বের দ্রবণ আর এটা হচ্ছে উচ্চ ঘনত্বের দ্রবণ। সো নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে পানির চলাচল ঘটবে। অর্থাৎ এখানে নীল কালারের যে এগুলো দেখতে পারতেছো না, পানি আছে না, সে পানিটা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আসবে। কি করবে? এই জায়গাটাতে তোমার আসবে। অর্থাৎ এই প্রসেসটাকে বলা হয়েছে তোমার অভিস্রবণ বা অসমোসিস। তো এখন এই রক্ষী কোষের যে প্রাচীর, নর্মালি আমাদের যে কোষ প্রাচীর আছে সেইগুলা মোটামুটি অর্ধবেদ্য প্রাচীর। সো এই কোষ প্রাচীরের বাইরে যে সমস্ত কোষ সেল আছে, এদিকে ধরো যে এদিকে কি আছে তোমার বাইরের যে সমস্ত কোষ আছে, দেখো এই রক্ষী কোষের বাইরে আরো বিভিন্ন কোষ আছে। সো বাইরের কোষের সাথে কোনো একটা কারণে কনসেন্ট্রেশনের চেঞ্জ হওয়ার কারণে বা ঘনমাত্রার চেঞ্জ হওয়ার কারণে দ্রবণের, অর্থাৎ এটার এই রক্ষী কোষের দ্রবণের ভিতরে, রক্ষী কোষের ভিতরে একটা দ্রবণ, রক্ষী কোষের ভিতরে আমরা কি জানি, রক্ষী কোষ একটা কোষের নর্মাল বেশিরভাগ পোর্শন কি প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের মধ্যে কি বেশিরভাগ পোর্শন কি তরল পদার্থ, তাই না? সো এখানে তরল পদার্থ আছে, বিভিন্ন আয়ন আছে, তার মানে ভিতরে একটা সলিউশন আছে, ভিতরে একটা দ্রবণ আছে। আর রক্ষী কোষের বাহিরের তোমার কোষগুলাতে আরো একটা দ্রবণ এক্সিস্ট করতেছে। আর রক্ষী কোষের প্রাচীরটা হচ্ছে তোমার অর্ধবেদ্য। তার মানে দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ এখানে আমরা এক্সিস্ট করতেছে এবং মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা আছে। তাহলে কোন কন্ডিশন ক্রিয়েট হবে? অভিস্রবণের কন্ডিশন ক্রিয়েট হবে। তো এখন যেটা হয় সেটা হচ্ছে স্টার্চ হচ্ছে অদ্রবণীয়, অর্থাৎ স্টার্চ হচ্ছে অদ্রবণীয়, অর্থাৎ স্টার্চ দিয়ে তুমি কোনোভাবেই কি করতে পারবে না, তুমি দ্রবণ তৈরি করতে পারবে না। স্টার্চ দিয়ে তুমি কি তৈরি করতে পারবে না? দ্রবণ তৈরি করতে পারবে না। স্টার্চের উদাহরণ কি কি? স্টার্চের উদাহরণ হচ্ছে ভাইয়া আলু, তারপরে হচ্ছে তোমার আমরা যে চাল খাই সেই চাল। আলু হচ্ছে স্টার্চের বৃহত্তম কণিকা এবং চাল হচ্ছে স্টার্চের ক্ষুদ্রতম কণিকা। তুমি আলু বা চালকে যদি তুমি পানিতে দাও তাহলে কি সেটা দ্রবীভূত হবে? না। দ্যাট মিনস সেটা কি হবে না ভাইয়া? দ্রবীভূত হবে না। তার মানে সেটা অদ্রবণীয়। কিন্তু চিনিকে যদি তুমি পানিতে দাও তাহলে সেটা দ্রবীভূত হবে। চিনিকে যদি পানিতে দাও তাহলে সেটা কি হবে? দ্রবীভূত হবে। সো এখন একটা জিনিস চিন্তা করো, তার মানে আমরা এটা বুঝলাম যে স্টার্চ দিয়ে আমরা কোনো দ্রবণ তৈরি করতে পারবো না। অর্থাৎ যেহেতু দ্রবণ তৈরি করতে পারবো না, সেই দ্রবণের ঘনমাত্রা কি থাকবে? কম থাকবে, যেহেতু সেখানে কোনো দ্রব নাই,
কারণ আমরা জানি যে দ্রবণ তৈরি হওয়ার জন্য দুইটা সাবস্টেন্স প্রয়োজন, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রব। সো আমার কাছে যদি দ্রবই না থাকে তাহলে আমি দ্রবণ তৈরি করতে পারবো না। সো সেখানে যে পানিটা থাকবে অনলি পানি থাকবে, অর্থাৎ সেখানে দ্রবণের ঘনমাত্রা কম থাকবে। সো এই জিনিসটা আমরা সিম্পলি বুঝতে পারি যে ধরো কোনো একটা জায়গায় কোনো একটা পাত্রে, ধরো এই পাত্রটার মধ্যে আমি কি দিলাম, এই পাত্রটার মধ্যে পানি দিলাম, এই পাত্রটার মধ্যে পানি দিলাম, পানি দেওয়ার পরে এই পাত্রটার মধ্যে ধরো যে আমি স্টার্চ দিলাম, অর্থাৎ স্টার্চ বলতে আমি কি দিলাম, ধরো যে আলু বা চাল এগুলো দিলাম। সো স্টার্চ যদি দিই, আলু বা চাল যদি দিই, তখন সেটা কি হবে, এই পানির মধ্যে দ্রবীভূত হবে না, অর্থাৎ এখানে একটা দ্রবণ তৈরি হবে না, বা এখানে যে দ্রবণটা আছে সেই দ্রবণের ঘনমাত্রা অত্যন্ত পরিমাণ কম হবে, মানে টেন্স টু জিরো। চাল খুব কম পরিমাণে, খুব কম 0.0000 সামথিং পরিমাণ সে দ্রবীভূত হলো। দ্যাট মিনস সেখানে মেইনলি সেখানে যে দ্রবণের ঘনমাত্রাটা হবে সেই দ্রবণের ঘনমাত্রাটা খুব কম হবে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেলে সেখানে দ্রবণের ঘনমাত্রাটা কি হবে, খুব কম হবে। এখন এই ধরো আমি এমন একটা প্রসেস আবিষ্কার করে ফেললাম যে এখানে যে আলোটা আছে সেই আলোটাকে আমি চিনিতে রূপান্তরিত করে দিতে পারবো, সে আলোটাকে কি করতে পারবো, আমি চিনিতে রূপান্তরিত করে দিতে পারবো। সো এখানে যে আলোটা ইনিশিয়ালি দেখা যাচ্ছিল যে সেটা দ্রবীভূত হয় নাই, একটু পরে সেটাকে আমি চিনিতে রূপান্তরিত করে দিলাম। সো এতটুকু পরিমাণ চিনি এখানে দ্রবীভূত হলো, এতটুকু পরিমাণ চিনি এখানে দ্রবীভূত হলো। চিনি যখন দ্রবীভূত হলো তখন এখন আমরা বলতে পারি যে এটা একটা দ্রবণ, এবং সেখানে অনেকটা পরিমাণ দ্রবীভূত আছে। তার মানে দ্রবণের ঘনমাত্রা, এখন আমরা বলতে পারি যে এই দ্রবণের ঘনমাত্রা একটা ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেলের ঘনমাত্রা, কারণ এখানে অনেকটা চিনি দ্রবীভূত আছে, মানে এখানে দ্রব আছে। সো এই জিনিসটা বুঝছো কিনা তোমরা, এটা আমাকে একটু অ্যানসিওর করবা যে আমরা যদি এখানে আমরা স্টার্চ থেকে আমরা চিনিতে কনভার্ট করে দিই, বা চিনি থেকে যদি স্টার্চে কনভার্ট করে দিই, তাহলে দ্রবণের ঘনমাত্রাও চেঞ্জ হবে। এই জিনিসটা বুঝছো কিনা সেটা একটু কমেন্ট করো। এই জিনিসটা বুঝছো কিনা তাহলে একটু কমেন্ট করো, তাহলে তোমরা সব বুঝে যাবে এখানে। জাস্ট এক টান দিয়ে শেষ করে ফেলবো। স্টার্চ, এই জিনিসটা বুঝছো কিনা, জাস্ট অভিস্রবণের কন্ডিশনটা বুঝছো কিনা, যে এখানে আমরা যদি স্টার্চ দিই তাহলে দ্রবণের ঘনমাত্রা কমে যাবে, আর সেই স্টার্চটাকে যদি আমরা কোনোভাবে সামহাউ চিনিতে রূপান্তরিত করতে পারি, সুগারে রূপান্তরিত করতে পারি, তাহলে সেখানে দ্রবণের ঘনমাত্রা বেড়ে যাবে। ক্লিয়ার? ওকে ওকে। কনভার্ট হবে কিভাবে সেটা আমি বলতেছি, কনভার্ট হবে কিভাবে সেটা আমি বলবো। আচ্ছা ভাই, কে এটা? সুরভি? কে? শাহরিয়ান সুলতানা সুরভি? ভাই এটা জাস্ট আমি একটা নর্মাল একটা জাস্ট মানে উদাহরণ টাইপ সৃষ্টি করার ক্রিয়েট করছি, ঠিক আছে? নর্মালি আলু থেকে চিনি তৈরি করা খুব কঠিন একটা কাজ, ক্লিয়ার? বাট সেটা কিন্তু সামহাও কিন্তু তুমি মানে এরকম তৈরি করতে পারবে, কারণ তুমি যখন স্টার্চ নিবা, খেয়াল করো, তুমি যখন স্টার্চগুলো নেও সেগুলো যখন ডাইজেশন হবে, স্টার্চ কিন্তু ভেঙে 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 ইনিশিয়ালি কিন্তু ডাইস্যাকারাইড হয়, তারপরে কিন্তু সেটা মনোস্যাকারাইড হয়, অর্থাৎ সেটা চিনি হয়েই কিন্তু সেটা তোমার ইয়াতে যায়, এটা কি বলে, সেটা তোমার গ্লুকোজে রূপান্তরিত হয়। খেয়াল করো, তুমি যে সমস্ত চাল খাইতেছো, চাল একটা স্টার্চ, চাল কি একটা স্টার্চের কণিকা, চাল কিসের কণিকা ভাই? স্টার্চের কণিকা। চাল কিসের কণিকা? স্টার্চের কণিকা। তুমি যে আলু খাইতেছো সেটা একটা স্টার্চের কণিকা, অ্যান্ড সেই স্টার্চের কণিকাগুলো কি করতেছে, সেই স্টার্চের কণিকাগুলো আলটিমেটলি তোমার পেটে যখন যাইতেছে, সেই স্টার্চের কণিকাগুলো তখন বিভিন্ন এনজাইমের মাধ্যমে সেটা ভাঙতে 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 শেষমেশ সেগুলো গিয়ে গ্লুকোজে কনভার্ট হইতেছে। তুমি যে ভাত খাইতেছো সেগুলো শেষে তোমার পেটে গিয়ে কিসে কনভার্ট হইতেছে? গ্লুকোজে কনভার্ট হইতেছে। গ্লুকোজ একটা দ্রবণীয় চিনি, গ্লুকোজ কি একটা দ্রবণীয় চিনি। সো তুমি ইচ্ছা করলেই স্টার্চ থেকে গ্লুকোজ তৈরি করতে পারবা, তোমাকে ডিফারেন্ট টাইপসের তোমার এনজাইম, সেখানে এনজাইমেটিক কাজ করা লাগবে। এনজাইম সেখানে ডিফারেন্ট টাইপের এনজাইম কাজ করে স্টার্চকে আস্তে আস্তে ভাঙতে 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 একটা টাইমে সেটা গ্লুকোজে তৈরি করে। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ক্লিয়ার? সো এখন দেখো, দ্যাট মিনস আমরা স্টার্চ থেকে আমরা দ্রবণীয় মানে তোমার চিনিতে রূপান্তরিত হইতে পারি, ঠিক আছে? যেমন দ্রবণীয় সুগারে বা রূপান্তরিত হইতে পারি, যেমন আমরা গ্লুকোজে রূপান্তরিত হইতে পারি। ক্লিয়ার? সো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে সেখানে স্টার্চ এবং সুগারের মানে পরিবর্তনের মাধ্যমে সেখানে তোমার পানির এটা ঘটে। ধরো এটা হচ্ছে একটা রক্ষী কোষ, খেয়াল করো, এটা হচ্ছে একটা রক্ষী কোষ, এটা হচ্ছে একটা রক্ষী কোষ। কারণ এই রক্ষী কোষটার ভিতরে
এই রক্ষী কোষটার ভিতরে ধরো এই রক্ষী কোষটার বাহিরের দ্রবণের সাথে, এখানে হচ্ছে বাহিরের দ্রবণ, এখানে হচ্ছে বাহিরের যে কোষগুলো, সে বাহিরের কোষগুলো আমি এখানে একটু বড় করে দেখাই। এখানে হচ্ছে তোমার বাহিরের কোষগুলো, এখানে হচ্ছে ধরো তোমার বাহিরের কোষ। এই বাহিরের কোষের মধ্যে ধরো যে তোমার কি ঘটলো, বাহিরের কোষের মধ্যে ধরো যে একটা সলিউশন আছে, ধরো যে এটা হচ্ছে একটা সলিউশন, এটা হচ্ছে একটা সলিউশন, এটা হচ্ছে একটা সলিউশন, আর ভিতরের দ্রবণে এটা একটা সলিউশন আছে, ভিতরের দ্রবণে একটা সলিউশন আছে। এখন বাইরের দ্রবণে ধরো যে বাইরের দ্রবণে বিভিন্ন টাইপসের আয়ন আছে, ধরো যে পজিটিভ আয়ন আছে বাইরের দ্রবণে তোমার 3টা, আর ভিতরে পজিটিভ আয়ন আছে হচ্ছে তোমার 2টা, ধরো যে 2টা আছে পজিটিভ আয়ন 2টা। তার মানে এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে বাইরের দ্রবণে পজিটিভ আয়ন মানে এখানে আয়ন 3টা, মানে এখানে দ্রবণের ঘনমাত্রা বেশি আর এখানে দ্রবণের ঘনমাত্রা কি কম। তাহলে এখানে যদি দ্রবণের ঘনমাত্রা বেশি হয় আর এখানে যদি দ্রবণের ঘনমাত্রা কম হয় তাহলে কি ঘটবে, তাহলে হচ্ছে এখানে তোমার পত্ররন্ধ্রের ভিতর থেকে কি নিম্ন ঘনমাত্রা অঞ্চল থেকে উচ্চ ঘনমাত্রা অঞ্চলের দিকে পানির প্রবেশ ঘটবে। সো পানি পত্ররন্ধ্র থেকে বের হয়ে যেতে থাকবে, ব্যাপারটা এরকম। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই পজিটিভ নেগেটিভ দিয়ে এখানে আমরা বুঝাবো না, জাস্ট এখানে একটা সলিউশন চিন্তা করলাম। আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এইখানে বিজ্ঞানী লয়েড মনে করতেন যে এখানে তোমার ইনিশিয়ালি কিছু স্টার্চ উৎপন্ন হয়। সো দিনের বেলায় এবং স্টার্চটা যেটা উৎপন্ন হয় সেই স্টার্চটা উৎপন্ন হয় হচ্ছে তোমার রাতের বেলায়। সো রাতের বেলায় যখন স্টার্চ উৎপন্ন হয়, রাতের বেলা স্টার্চ উৎপন্ন হওয়ার কারণে সেই স্টার্চটা হয় তোমার অদ্রবণীয়। রাতের বেলা যে স্টার্চটা হয় সেই স্টার্চটা হয় অদ্রবণীয়, অর্থাৎ সেটা দ্রবণীয় না। সো সেটা যেহেতু দ্রবণীয় না, সেই কারণে সেটা দ্রবণীয় না হওয়ার কারণে এখানে যে দ্রবণের যে ঘনমাত্রা, সেই দ্রবণের ঘনমাত্রা অনেকটা কমে যায় রাতের বেলা। সো রাতের বেলা এই দ্রবণের ঘনমাত্রা কমে যাওয়ার কারণে কি হয়, এখানে যেহেতু দ্রবণের ঘনমাত্রা কমে যায়, সো কমে যাওয়ার কারণে কম ঘনমাত্রার জায়গা থেকে উচ্চ ঘনমাত্রার জায়গাতে কি ঘটবে, এখন পানির তোমার চলাচল ঘটবে। দ্যাট মিনস কম ঘনমাত্রার জায়গা থেকে উচ্চ ঘনমাত্রার জায়গার দিকে পানি বের হয়ে যেতে থাকবে। সো রাত্রিবেলা এই কারণে পত্ররন্ধ্র থেকে পানি তোমার বের হয়ে পাশের কোষে চলে যায়, কারণ কি সেখানে অদ্রবণীয় স্টার্চ উৎপন্ন হয় এবং সেটা কোনো দ্রবণ তৈরিতে সেটা কি করতে পারে না, তোমার কোনো আলটিমেটলি অবদান রাখতে পারে না। সো সেখানে দ্রবণের ঘনমাত্রা কমে যায়, সেখান থেকে তোমার পানি বের হয়ে যায়। আলটিমেটলি পানি বের হয়ে যাওয়ার কারণে এখানে যে পত্ররন্ধ্রগুলো ছিল সেই পত্ররন্ধ্রগুলো লুজ হয়ে যায় এবং লুজ হয়ে বন্ধ হয়ে যায়। বাট দিনের বেলা সেটার অপোজিট কাহিনী ঘটে। দিনের বেলা সেই স্টার্চগুলো কি হয়, তোমার দ্রবণীয় চিনিতে রূপান্তরিত হয়, অর্থাৎ যেখানে এখানে স্টার্চগুলো আছে সেগুলো দ্রবণীয় চিনিতে রূপান্তরিত হয়। অ্যান্ড এগুলা যখন তোমার দ্রবণীয় চিনিতে রূপান্তরিত হবে তখন এটা একটা দ্রবণ তৈরি করে ফেলবে। এবং আমরা এখন বলতে পারি যে এখানে এখন এমন একটা দ্রবণ আছে যে দ্রবণটার ঘনমাত্রা অনেকটা বেশি, কজ এখানে অনেক পরিমাণ, খেয়াল করো এই সবগুলোকে আমি দ্রবীভূত করে দিলাম, এই সবগুলোকে আমি চিনিতে রূপান্তরিত করে দ্রবীভূত করে দিলাম। তার মানে এখন এই ভিতরের দ্রবণের ঘনমাত্রা এখন বাইরে গেল। সো ভিতরের দ্রবণের ঘনমাত্রা বাইরে যাওয়ার কারণে যেটা হলো সেটা হচ্ছে ভিতরের দ্রবণ এখন উল্টা প্রসেস ঘটবে। অভিস্রবণের কন্ডিশন কি, নিম্ন ঘনমাত্রার অঞ্চল থেকে উচ্চ ঘনমাত্রার অঞ্চলের দিকে পানির চলাচল ঘটবে। সো এখানে আশেপাশের কোষ থেকে পানি কি করবে, তোমার এটার ভিতরে ঢুকতে থাকবে। সো এখন কি হবে, দিনের বেলা কি হবে, এখানে পানিগুলা তোমার কি ঘটতে থাকবে, ভিতরের দিকে ঢুকতে থাকবে। সো পানিগুলা ভিতরের দিকে ঢুকতে থাকার কারণে যেটা হবে সেটা হচ্ছে এগুলা ফুলতে একটা টাইমে কিন্তু এটা যেহেতু তোমার বেশি পুরু, সো এটা বেশি ফুলতে পারবে না, বাট এই পাশাটা বেশি ফুলতে পারবে এবং একটা টাইমে সেটা ধনিকের মতো বাঁকা হয়ে যাবে। অ্যান্ড রাতের বেলা থেকে দিনের বেলা পত্ররন্ধ্রগুলো খুলে যাবে। বোঝা গেছে কিনা? এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেছে কিনা যে পত্ররন্ধ্র কিভাবে তোমার কি হবে? ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, এখন আমরা যেটাতে যাব। তো এখন কিছু বিজ্ঞানী এসে এখানে কোয়েশ্চেন করলেন যে ভাই আপনি সহজে বইলা ফেললেন যে স্টার্চ থেকে কি হবে ভাইয়া, সুগার হবে, আবার সুগার থেকে স্টার্চ হবে। খেয়াল করো, সেই সেম পরিমাণ সুগারটা যখন রাত্রে যাবে তখন স্টার্চ হয়ে যাবে। হাউ ইজ ইট পসিবল? একটা স্টার্চ কিভাবে সুগার হয়ে যাইতেছে, মানে একটা স্টার্চ যেটা অদ্রবণীয় সেটা কিভাবে দ্রবণীয় চিনিতে রূপান্তরিত হয়ে যেতেছে, আবার একটা দ্রবণীয় চিনি সেটা কিভাবে অদ্রবণীয়তে রূপান্তরিত হয়ে যেতেছে। তো তখন আরেকজন বিজ্ঞানী, আচ্ছা একজন কোয়েশ্চেন করছে এটা কার মতবাদ, এটা হচ্ছে ভাইয়া লয়েডের মতবাদ মেবি। তখন আরেকজন বিজ্ঞানী আসছেন, সেটা হচ্ছে বিজ্ঞানী সায়েরি বললেন
এই যে স্টার্চ থেকে যেই সুগারটা হয় সেই সুগারের কনভার্সনটা ঘটে হচ্ছে তোমার বিভিন্ন এনজাইমের কারণে, বিভিন্ন কিসের কারণে? এনজাইমের কারণে। এবং তোমরা যখন বোটানি 3rd চ্যাপ্টারে পড়ে আসছো যে এনজাইমের ক্রিয়ার জন্য, এনজাইমের কার্যকারিতার জন্য, প্রত্যেকটা এনজাইমের নির্দিষ্ট কার্যকারিতার জন্য নির্দিষ্ট পরিমাণ পিএইচ দরকার। দেখো আমার ডিউডেনামের যেই রসটা আসে সেটার পিএইচ হচ্ছে ক্ষারীয়, বাট আমার যে পাকস্থলীতে যেই তোমার পাকস্থলীর যে পরিবেশ আছে সেই পরিবেশটা হচ্ছে অ্যাসিডিক। পাকস্থলীর পিএইচ নর্মাল, পাকস্থলীর ভিতরে যে থাকে সেটার পিএইচ নর্মালি 1.5 to 2, সেটা মোর অ্যাসিডিক। এবং সেইখানে দেখা যাচ্ছে যে তোমার পেপসিনোজেন এনজাইম কাজ করতে পারতেছে, বাট দিস পেপসিনোজেন এনজাইম ক্যান নট ওয়ার্ক ইনটু এ বেসিক এনভায়রনমেন্ট। তুমি যখন সেটাকে ডিউডেনামে কিন্তু তোমার পেপসিনোজেন কাজ করতে পারবে না। ডিউডেনামে একটা ডিফারেন্ট টাইপের একটা এনজাইম কাজ করবে, যেমন সুক্রেজ এনজাইম কাজ করবে বা অন্যান্য টাইপের এনজাইম কাজ করবে। অর্থাৎ প্রতিটা এনজাইমের কার্যকারিতা ভালোভাবে হওয়ার জন্য তাদের একটা অপটিমাম পিএইচ দরকার। এবং তোমরা বোটানি 3rd চ্যাপ্টারে সেখানে অপটিমাম পিএইচ পড়ে আসছিল যে পেপসিনোজেনের জন্য এত পিএইচ দরকার, মানে তোমার বা তোমার অন্যান্য এনজাইমগুলোর জন্য কতটুকু পিএইচ দরকার, অপটিমাম পিএইচ দরকার, সেটা পড়ে আসছো। তার মানে আমরা এই জিনিসটা বললাম যে পিএইচের যদি পরিবর্তন ঘটে, খেয়াল করো, পিএইচের যদি পরিবর্তন ঘটে তাহলে সেখানে কি ঘটে ভাই? এনজাইমের কার্যকারিতারও পরিবর্তন ঘটে। অর্থাৎ একটা নির্দিষ্ট পিএইচে একটা এনজাইম কাজ করতে পারতেছে, এই পিএইচ থেকে তুমি চেঞ্জ করে দাও, সেই এনজাইমটা কাজ করতে পারবে না। সো তার মানে এখানে আলটিমেটলি কি হয়? তোমার এই ইয়ার কারণে এখানে সায়েরি বললেন যে এখানে স্টার্চ এবং সুগারের যেই তোমার পরিবর্তনটা ঘটে সেটা ঘটে হচ্ছে বিভিন্ন একটা এনজাইমের কারণে, এবং সেই এনজাইমের কার্যকারিতা চেঞ্জ হয় পিএইচ চেঞ্জ হওয়ার কারণে। সো এই ব্যাপারটা কীরকম খেয়াল করো, ব্যাপারটা খুব ইজি। তুমি একটা জিনিস চিন্তা করো যে উদ্ভিদে রাত্রের বেলা শুধুমাত্র শ্বসন ঘটে। উদ্ভিদের রাত্রের বেলা কি ঘটে? উদ্ভিদের রাত্রের বেলা শুধুমাত্র শ্বসন ঘটে। ধরো এটা হচ্ছে আমাদের রক্ষী কোষ। উদ্ভিদের রাত্রের বেলা কি ঘটে? শ্বসন ঘটে। সো রাত্রের বেলা শুধুমাত্র শ্বসন ঘটে, কিন্তু রাত্রের বেলা কোনো শালক সংশ্লেষণ ঘটে না। সো শালক সংশ্লেষণে মেনলি কি হয়? বা শালক সংশ্লেষণে নর্মালি কার্বন ডাইঅক্সাইড পানি প্রবেশ করে, দেন কার্বন ডাইঅক্সাইড পানি প্রবেশ করার পরে সেখানে গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজ উৎপন্ন হয় প্লাস আরও উৎপন্ন হলো, বাট মেইন থিং হচ্ছে এটা। তারপরে আর শ্বসন ঘটে, অর্থাৎ উদ্ভিদে সবসময় দুইটা প্রক্রিয়া চলতে থাকে, একটা হচ্ছে তোমার শালক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন, একটা হচ্ছে ফটোসিনথেসিস আর একটা হচ্ছে রেসপিরেশন। আবার কি হয়? গ্লুকোজ ভাঙে অক্সিজেনের উপস্থিতিতে, ভাঙে এখানে অক্সিজেন উৎপন্ন হয়, ভাঙে এখানে কি হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়। একটা উদ্ভিদে এই প্রসেসটা হচ্ছে তোমার সাইক্লিক্যালি চলতে থাকে। অর্থাৎ যখন তোমার ফটোসিনথেসিস ঘটে তখন অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেনটা ইউটিলাইজ হয় হচ্ছে তোমার রেসপিরেশনে, গ্লুকোজ ভাঙতে গিয়ে, সেখানে তখন সে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করে। ক্লিয়ার? এবং কার্বন ডাইঅক্সাইডটাকে সেটা তোমার এই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয়। উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। সো এখন একটা জিনিস চিন্তা করো, রাত্রের বেলা কিন্তু উদ্ভিদের কি ঘটবে না ভাই? উদ্ভিদের কোনো ঘটবে না, শালক সংশ্লেষণ ঘটবে না। একটা জিনিস চিন্তা করো, শ্বসনের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটাকেই ইউজ করতেছে হচ্ছে আমাদের এই উদ্ভিদ। সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ইউজ করে আমাদের উদ্ভিদ কি করতেছে? সে গ্লুকোজ তৈরি করতেছে। দ্যাট মিনস উদ্ভিদ শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন করে সেই কার্বন ডাইঅক্সাইডটাকেই ইউজ করে হচ্ছে উদ্ভিদ নিজেই কি উৎপন্নের জন্য? তোমার শালক সংশ্লেষণ বিক্রিয়ার জন্য। আবার উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেই অক্সিজেনটা উৎপন্ন করে সেই অক্সিজেনটা, অবশ্য আমরা কিছুটা অক্সিজেন পাই, বাট সেখান থেকে উৎপন্ন অক্সিজেনের কিছু পরিমাণ অক্সিজেন আলটিমেটলি এই উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ার অক্সিজেন হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। এই পর্যন্ত বোঝা গেছে? তো এখন যেটা হইলো সেটা হচ্ছে এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করো। তার মানে উদ্ভিদের রাত্রের বেলা তোমার শুধুমাত্র শ্বসন ঘটে, শালক সংশ্লেষণ ঘটে না। কারণ কি? শালক সংশ্লেষণ ঘটার জন্য ভাই সূর্যের আলোর প্রয়োজন। সো রাত্রের বেলা সূর্যের আলো নর্মালি থাকে না। সো রাত্রের বেলা সূর্যের আলো না থাকার কারণে রাত্রের বেলা শুধুমাত্র উদ্ভিদে কি ঘটে? শ্বসন ঘটে। সো রাত্রের বেলা উদ্ভিদে শুধুমাত্র শ্বসন ঘটার কারণে রাত্রের বেলা কন্টিনিউয়াসলি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতে থাকে, হয়, বাট সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ইউটিলাইজ করার মতো সেখানে শালক সংশ্লেষণ ঘটে না। তার মানে রাত্রের বেলা এই রক্ষী কোষের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যায়,
এবং রাত্রের বেলা যখন সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যায়, আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি ওয়ান টাইপ অফ অ্যাসিড, লুইস অ্যাসিড। এটাকে এভাবে ব্যাখ্যা করা যায়, কার্বন ডাইঅক্সাইড এখানে যখন রক্ষী কোষের পানির সাথে বিক্রিয়া করবে, রক্ষী কোষের পানির সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করবে হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড H2CO3, এটা ভেঙে গিয়ে হবে H+ প্লাস HCO3-। তার মানে দেখো এখানে H+ প্রোডাকশন করতেছে, বা এভাবে নর্মালি দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক হওয়ার কারণে রাত্রের বেলা রক্ষী কোষের ভিতরে যে পিএইচ, রক্ষী কোষের ভিতরে যে পিএইচ, সেই পিএইচ এর পরিমাণ হচ্ছে তোমার কি হয়ে যায়, পিএইচ এর পরিমাণ কমে যায়। কারণ আমরা জানি যে যত বেশি অ্যাসিডিক হবে তত কম পিএইচ হবে, তত কি হবে, কম পিএইচ হবে। সো এখানে পিএইচ কমে যাওয়ার কারণে একটা এনজাইম অ্যাক্টিভ হয়, এবং সেই এনজাইমটার কাজ কি ভাইয়া, সেই এনজাইমটার কাজ কি, সেই এনজাইমটার কাজ হচ্ছে, সেই এনজাইমটার কাজ হচ্ছে সুগারকে স্টার্চে কনভার্ট করা। সেই এনজাইমটার কাজ কি, অর্থাৎ পিএইচ, এটা নর্মালি রাত্রিবেলা পিএইচ 5-এ চলে আসে, পিএইচ 5-এ চলে আসে। সো পিএইচ যখন 5-এ চলে আসে তখন কি হয়, একটা এনজাইম কাজ করে এবং সেই এনজাইমটা সুগারকে স্টার্চে কনভার্ট করে। অর্থাৎ সুগারকে যদি স্টার্চে কনভার্ট করে তাহলে এখানে স্টার্চ হয়ে গেল, দ্রবণের ঘনমাত্রা কমে গেল। অ্যান্ড এখানে দ্রবণের ঘনমাত্রা কমে যাওয়ার কারণে এখন যেটা হবে সেটা হচ্ছে কি, কম ঘনমাত্রা অঞ্চল থেকে বেশি ঘনমাত্রা অঞ্চলের দিকে তোমার পানি যাইতে থাকবে। বুঝা গেছে ব্যাপারটা, পানি যাইতে থাকবে। অর্থাৎ পানির এখন, অর্থাৎ রাত্রের বেলা পানি কি হইতে থাকবে, তোমার বাহিরে যাইতে থাকবে। আবার দিনের বেলা কি ঘটবে, দিনের বেলা যখন শালক সংশ্লেষণও ঘটবে আবার শ্বসনও ঘটবে। অর্থাৎ দিনের বেলা যখন শালক সংশ্লেষণটা শুরু হবে তখন শালক সংশ্লেষণটা সেখানে কার্বন ডাইঅক্সাইডটাকে কি করবে, কার্বন ডাইঅক্সাইডটাকে সে ইউজ করবে, কার্বন ডাইঅক্সাইডটাকে ইউজ করে সে গ্লুকোজ তৈরি করা শুরু করবে। তার মানে দিনের বেলা সেই কার্বন ডাইঅক্সাইডগুলো ইউটিলাইজ হয়ে যাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডগুলো শালক সংশ্লেষণে কাজে লাগবে। তো শালক সংশ্লেষণে কাজে লাগার কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিনের বেলা কি হবে ভাই, কমে যাবে। সো দিনের বেলা কমে যাওয়ার কারণে এখানে যে পিএইচ, সেই পিএইচ বেড়ে যাবে, কারণ এখানে অ্যাসিড কমে যাচ্ছে, তার মানে সেটা ক্ষারীয় হইতেছে। তো পিএইচ বাড়তে বাড়তে পিএইচ একটা টাইমে গিয়ে 7 হয়ে যাবে, পিএইচ বাড়তে বাড়তে কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। অ্যান্ড যখন 7 হইবে তখন একটা এনজাইম অ্যাক্টিভেট হবে, যেই এনজাইমটা স্টার্চকে আলটিমেটলি তোমার সুগারে কনভার্ট করে। তার মানে দিনের বেলা আলটিমেটলি যে স্টার্চটা ছিল রাত্রে, সেই স্টার্চটা দিনের বেলা আসার পরে পিএইচ চেঞ্জের কারণে, এনজাইমের কার্যকারিতার কারণে সেটা সুগারে কনভার্ট হয়ে গেল। অ্যান্ড এখানে সবগুলো দ্রবীভূত হয়ে গেল। তার মানে ভিতরে যে দ্রবণের যে ঘনমাত্রা, সেই দ্রবণের ঘনমাত্রা বাইরে গেল। দ্রবণের ঘনমাত্রা বাইরে যাওয়ার কারণে কম ঘনমাত্রার অঞ্চল থেকে বেশি ঘনমাত্রার অঞ্চলের দিকে তোমার কি চলতেছে, পানির চলাচল ঘটতেছে। অর্থাৎ দিনের বেলা এখন এটার ভিতরে, রক্ষী কিশোর ভিতরে তোমার পানি ঢুকতেছে। পানি ঢুকার কারণে সেটা কি হইতেছে ভাইয়া, তোমার এরকমভাবে বাইকা যেতেছে, অ্যান্ড সেটা তোমার পত্রবন্ধ খুলে যাইতেছে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তো এইটা হচ্ছে নর্মালি একটা থিওরি। এই পর্যন্ত বোঝা গেছে কিনা সেটা বলো দেখি সবাই। কোন এনজাইম, সেটার এনজাইমটার নাম হচ্ছে, খুব ইজি একটা এনজাইম, এনজাইমটার নাম হচ্ছে ফসফোরাইলেজ এনজাইম। খুব কঠিন কাজ না, ফসফোরাইলেজ এনজাইম। আর বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট লাগবে শেষ করতে পুরাটা থিওরি। আব্দুল্লাহ মাহিদ, রাতে সুগার হয়ে যায় দিনে স্টার্চ না ভাইয়া, রাতে স্টার্চ হয়ে যায় দিনে সুগার হয়ে যায়। ফুললি ক্লিয়ার, ওকে। এখন যাও, এখন আমরা যাবো হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার এখানে যদি শালক সংশ্লেষণ ঘটতে হয় তাহলে অবশ্যই রক্ষী কোষের মধ্যে বাধ্যতামূলক একটা অঙ্গাণু থাকতে হবে, সেটা নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কারণ ক্লোরোপ্লাস্ট হচ্ছে শালক সংশ্লেষণের প্রধান অঙ্গ। বাট কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেল, দেখো এটা কিন্তু এতক্ষণ একটা মতবাদ ছিল, যে মতবাদটা পুরোটাই ধস নামছে। মতবাদটার কজটা কি, কজটা হচ্ছে একজন কোয়েশ্চেন, ভাইয়া বইতে পিএইচ 5 লেখা আছে, তাহলে এই 5টা কি? 5 তো বুঝাইলামই। আচ্ছা খেয়াল করো তো,
তো এখানে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হলো বা অক্সিজেন যা আসলো, মানে এখানে সালোক সংশ্লেষণ ঘটতেছে। সালোক সংশ্লেষণ ঘটার জন্য এই জায়গাগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকা বাধ্যতামূলক, মানে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিক থাকা হচ্ছে বাধ্যতামূলক। বাট কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে গবেষণা করে দেখা গেল তাদের রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, অর্থাৎ প্লাস্টিক থাকে না। অর্থাৎ বেশিরভাগ উদ্ভিদে প্লাস্টিক থাকে, বাট কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেল যে তাদের রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না। সো তখন বিজ্ঞানীরা কোশ্চেন করা শুরু করলেন এবং সেইখানে দেখা গেল যে সমস্ত উদ্ভিদের রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না তাদেরও পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়। তার মানে বোঝা গেল যে সেখানে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে না, তার মানে সেখানে সালোক সংশ্লেষণ ঘটে না। সো সালোক সংশ্লেষণ যদি না ঘটে তাহলে স্টার্চ সুগারের কনভার্সনও পসিবল না। ঠিক আছে, সালোক সংশ্লেষণ না ঘটলে অ্যাকচুয়ালি এখানে পিএইচ এর চেঞ্জ হবে না। সো পিএইচ এর যদি চেঞ্জ না হয় তাহলে সেখানে সুগার এবং স্টার্চের কনভার্সনটা হওয়াটাও পসিবল না। তার মানে স্টার্চ এবং সুগারের যে পারস্পরিক রূপান্তর দিয়ে আমরা যে ব্যাখ্যাটা দিছিলাম এতক্ষণ, সেই ব্যাখ্যাটা ছিল অ্যাকচুয়ালি একটা জাস্ট থিওরি, একটা জাস্ট মতবাদ, এবং সেটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। তো এখন আমরা একটা আধুনিক মতবাদে বিশ্বাসী এবং সেটাকে বলা হয় তোমার প্রোটন ফ্লো থিওরি বা প্রোটন প্রবাহ মতবাদ। সো এই প্রোটন প্রবাহ মতবাদের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি পত্ররন্ধ্র কেন খোলা এবং বন্ধ হয়, এবং এখন যেটা পড়াইতেছি সেটা রিয়েলি ঘটে। এতক্ষণ যা পড়াইছি সবটা হচ্ছে একটা মতবাদ ছিল, এক্সপেরিমেন্টালি পরে ভুল প্রমাণিত হয়েছে। খেয়াল করো, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এখন দেখবো যে আধুনিক যে মতবাদ, সেই আধুনিক মতবাদটা দেখবো। আধুনিক মতবাদ হচ্ছে, খেয়াল করো যে এখানে আমরা একটা দিলাম যে রক্ষী কোষ, এখানে আমরা দিলাম একটা রক্ষী কোষ। সো ধরো যে এটা একটা রক্ষী কোষ, এন্ড এই রক্ষী কোষটাতে বিভিন্ন সূর্যের আলোকে ধরার জন্য বিভিন্ন রিসেপ্টর থাকে। সূর্যের আলোকে ধরার জন্য বিভিন্ন কি থাকে? রিসেপ্টর থাকে, রিসেপ্টর। এবং সূর্যের আলোর যখন তোমার নীল যেই অংশটা আছে, আমরা জানি যে আমাদের দৃশ্যমান আলোর অনেকগুলা মানে পুরাই একটা বেনিয়া সহকলা, মানে তোমার বেগুনি, নীল, ওইরকম বিভিন্ন টাইপের রং আছে। সো দৃশ্যমান আলোর যখন, অর্থাৎ দিনে যখন সূর্য থাকে, তো সূর্য থাকার কারণে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এই সূর্য থেকে বিভিন্ন টাইপের আলোক রশ্মি আসে সেই আলোক রিসেপ্টরগুলোতে, এবং কিছু কিছু আলো আসে হচ্ছে তোমার নীল আলো। ঠিক আছে, নীল আলো, কারণ আলোর তো আমরা জানি যে তোমার 7টা রং। সো সেখানে নীল পোর্শনটা যখন তোমার এই সমস্ত রক্ষী কোষের রিসেপ্টর যখন রিসেপ্টরগুলো যখন সেন্স করতে পারে নীল আলোটাকে, তখন কি করে এই রিসেপ্টরগুলো কাজ করা শুরু করে, এবং এরা কি করে বাহির থেকে পাশের কোষ থেকে পটাশিয়াম আয়নকে ভিতরে প্রবেশ করায়। বাহির থেকে কোন আয়নকে ভিতরে প্রবেশ করায়? পটাশিয়াম আয়নকে। তার মানে দিনের বেলা কি ঘটে? আচ্ছা, একজন বলতেছে ভাই এতক্ষণ কি ভুল শিখলাম তাইলে? আচ্ছা, আসলে মানে বিজ্ঞানটাই এরকম, সায়েন্সটাই এরকম। তুমি একটা জিনিস শিখতেছো, সেটাকে তুমি হায়ার লেভেলে গিয়ে ভুল প্রমাণ করতেছো, সেটাকে ভুল প্রমাণ করে তুমি যেতেছো। দেখো, বিজ্ঞানী নিউটন অনেক বড় একজন বিজ্ঞানী, উনি বলছেন যে টাইম ইজ মানে তোমার ধরো যে অ্যাবসলিউট, অর্থাৎ সময় হচ্ছে তোমার মানে সব জায়গায় মানে সমান টাইপ। ঠিক আছে, আইনস্টাইন আসে সেটাকে ভুল প্রমাণ করে উনি মানে তোমার আপেক্ষিক মতবাদ দিয়ে দিছেন। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে এখানে সায়েন্সের ব্যাপারটা হচ্ছে এটা, যে এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হইতে থাকবে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। সো ইনিশিয়ালি বিজ্ঞানীরা এটা ধারণা করতেছিলেন, গবেষণা করতেছিলেন, করতে করতে একাডেমিক এটা ফেলিউর হইলো, দেন সেখানে আমরা একটা নতুন মতবাদের প্রয়োজন পড়লো, দেন সেখানে আবার এক্সপেরিমেন্ট করে অন্য একটা ফ্যাক্টর দিকে আমরা চিন্তা করলাম। তো এই জিনিসটা মাথায় রাখো, যদি আগের মতবাদটা যদি আবিষ্কার না হইতো তাহলে এই মতবাদটা আবিষ্কার হইতো না, কারণ আগের মতবাদটা আবিষ্কার হওয়ার কারণে আমরা সেটাকে ভুল প্রমাণ করতে পারছি। শুনো, টমাস আলভা এডিসন মানে উনি একটা কথা বলছিলেন যে আমি একটা কাজ মানে তোমার 2000 বার চেষ্টা করেও পারি নাই, তার মানে এটা পারি নাই ব্যাপারটা এমন না। অর্থাৎ আমি 2000 বার চেষ্টা করে 2000টা নতুন নিয়ম শিখলাম, যে নতুন নিয়মে এই কাজটা করা যাবে না। এই কাজটা কি করা যাবে না, কথা হচ্ছে এইটা, যে এখানে আমরা একটা নতুন নিয়ম শিখলাম যে আমরা এই ফ্যাক্টরের উপর এখন প্রাধান্য দিব না, আমাদের এখন গবেষণাটা হবে অন্য ফ্যাক্টরের উপর, যেহেতু সেই ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করতেছে না। ঠিক আছে, সো জাস্ট মেইন জিনিস হচ্ছে এইটা, ক্লিয়ার? তো এখন যেটা হবে, যখন সূর্যের আলো যখন পড়ে তখন এখানে যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরগুলো সক্রিয় হয়। রিসেপ্টরগুলো সক্রিয় হওয়ার কারণে বাইরের দ্রবণ থেকে পটাশিয়াম আয়ন হচ্ছে তোমার ভিতরে প্রবেশ করে। বাইরের দ্রবণ থেকে কি করে? তোমার পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে।
সো বাইরের দ্রবণ থেকে যখন পটাশিয়াম আয়ন ভিতরের দিকে প্রবেশ করে, সো পটাশিয়াম আয়ন ভিতরের দিকে প্রবেশ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে এই পটাশিয়াম আয়ন ভিতরের দিকে প্রবেশ করার কারণে ভিতরে যে দ্রবণ আছে সেই দ্রবণের ঘনমাত্রা বেড়ে যায়, কারণ বাহির থেকে পটাশিয়াম আয়ন আসতেছে। সো পটাশিয়াম আয়ন হচ্ছে দ্রবণীয় একটা দ্রব। সো এটা যেহেতু দ্রব, সেহেতু এখানে যে দ্রবণের যে ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা বাইরে যেতেছে। অ্যান্ড দ্রবণের ঘনমাত্রা বাইরে যাওয়ার কারণে এখন কি ঘটবে ভাইয়া, এখন বাইরের দ্রবণ থেকে, এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা অঞ্চল, এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার অঞ্চল, তাহলে নিম্ন ঘনমাত্রার অঞ্চল থেকে উচ্চ ঘনমাত্রার অঞ্চলের দিকে পানির চলাচল ঘটবে। সো আলটিমেটলি পানি ঢুকতে থাকবে অ্যান্ড রক্ষী কোষগুলো আলটিমেটলি এরকমভাবে তোমার ফুলে যাবে। দ্যাটস ওয়াই এক্স্যাক্টলি ফর দিস কজ পত্ররন্ধ্র কি হয়ে যায়, ফুলে যায়। এখানে পানি ঢুকে অ্যান্ড পত্ররন্ধ্র কি হয়, খুলে যায়। ক্লিয়ার, বুঝা গেছে ব্যাপারটা? আর রাতে কি হয়, রাতে হচ্ছে তোমার এই রিসেপ্টরগুলো কাজ করে না এবং পটাশিয়াম আয়নগুলোকে ঢুকায় না। তখন যেটা হয়, রাতে কি হয়, পটাশিয়াম আয়নগুলো তোমার মানে এখানে পটাশিয়াম আয়নগুলো বের হয়ে চলে যায়, কারণ এখন আর রিসেপ্টরগুলো কাজ করে না, অর্থাৎ এখানে রিসেপ্টরগুলো তার নীল আলো পড়ে না। সো নীল আলো না পড়ার কারণে এখানে কি হয়, রিসেপ্টরগুলো কাজ করে না, আর কাজ না করার কারণে পটাশিয়াম আয়নগুলো কি হয়, তোমার বের হয়ে চলে যায়। সো পটাশিয়াম আয়নগুলো যখন বের হয়ে চলে যেতে থাকে তখন যেটা হয় সেটা হচ্ছে এটা নিম্ন ঘনমাত্রার অঞ্চল হয়ে যায়। আর এখানে যদি পটাশিয়াম আয়ন বের হয়ে চলে আসছে, সো পটাশিয়াম আয়ন এখন এখানে বেশি থাকে। সো পটাশিয়াম আয়ন এখানে বেশি থাকার কারণে পটাশিয়াম আয়নের ঘনমাত্রা বেশি থাকে। সো এটা হয়ে যায় তোমার নিম্ন ঘনমাত্রার অঞ্চল, এটা হয়ে যায় উচ্চ ঘনমাত্রার অঞ্চল, তখন রিভার্স হয়। তার মানে রাত্রে তখন কি হয়, তোমার হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে যে পানি বের হয়ে যায়, সব পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, লুজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন খেয়াল করো, এখানে আরো কিছু ফ্যাক্টর কাজ করে, যা আমি বললাম যে সমস্ত উদ্ভিদের সালোক সংশ্লেষণ ঘটে রক্ষী কোষে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের রক্ষী কোষে তোমার কি আছে, রক্ষী কোষে তোমার কার্বন ডাইঅক্সাইড আছে, রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট আছে, সেগুলোর ক্ষেত্রে পটাশিয়াম কেন বের হয়ে যায় সেটার ব্যাখ্যা দেওয়া যায়। পটাশিয়াম অ্যাকচুয়ালি যেটা করে, রাত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সমস্ত উদ্ভিদের কি আছে, তোমার ক্লোরোপ্লাস্ট আছে। রাত্রি কি হয় ভাই, রাত্রে এখানে তোমার ধরো যে দিকে পটাশিয়াম আছে, রাত্রি কি হয় ভাই, রাত্রির দিকে সালোক সংশ্লেষণ ঘটে না, শুধুমাত্র কি ঘটে, শ্বসন ঘটে। ঠিক আছে, সো এখানে শ্বসন ঘটার পর আচ্ছা, এটা শুধুমাত্র না, আমি বলি শ্বসন তো সব কোষের ক্ষেত্রেই ঘটবে। শ্বসন ঘটার জন্য মাইটোকন্ড্রিয়া দরকার, সব কোষেরই মাইটোকন্ড্রিয়া আছে। সো এখানে নর্মালি কি হয়, রাত্রিবেলা কি হয়, এখানে তোমার ঘটতে থাকে, শ্বসন ঘটতে থাকে। অ্যান্ড রাত্রিবেলা যখন শ্বসন ঘটতে থাকে তখন শ্বসনের কারণে সেখানে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। শ্বসনের কারণে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সো এখানে শ্বসনের কারণে কার্বন ডাইঅক্সাইড যখন উৎপন্ন হয় তখন এই কার্বন ডাইঅক্সাইড এই কোষের ভিতরে জমা হইতে থাকে শ্বসনের ফলে। আর শ্বসনের ফলে যখন কার্বন ডাইঅক্সাইড জমা হইতে থাকে তখন কি করে, এই কার্বন ডাইঅক্সাইড কি হয়, তোমার কার্বন ডাইঅক্সাইডগুলো এই যে পটাশিয়ামগুলো আছে সেই পটাশিয়ামগুলোকে তোমার প্রেস করে বাইরে বের করে দেয়। সো পটাশিয়ামগুলো নর্মালি বাইরে বের হয়ে চলে আসে। দ্যাটস ওয়াই ভিতরে হচ্ছে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কমে যায়, অ্যান্ড পটাশিয়ামের কনসেন্ট্রেশন কমে যাওয়ার কারণে এখন কি হয়, পানি তোমার বের হয়ে চলে আসে। পানি তোমার কি হয়ে যায়, বের হয়ে চলে আসে। এটা নিম্ন ঘনমাত্রার অঞ্চল হয়, এটা উচ্চ ঘনমাত্রার অঞ্চল হয়। সো পানি বের হয়ে চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? ওকে। তো এখন আরো কিছু কথা আছে, দেখবা যে যখন তোমার খুব পড়বে, অর্থাৎ পানির যখন অভাব দেখা দিবে, পানির অভাব দেখা দিলে রক্ষী কোষ তোমার যেটা করবে সেটা হচ্ছে রক্ষী কোষ তোমার বন্ধ হয়ে যাবে। পানির অভাব দেখা দিলে রক্ষী কোষ বন্ধ হয়ে যাবে। কেন? কারণ রক্ষী কোষ যদি খোলা থাকে সেদিক দিয়ে প্রস্বেদনের মাধ্যমে পানি বের হয়ে পরিবেশে চলে যাবে। সো আমার যদি মাটিতে যদি পানির অভাব থাকে তাহলে আমি এমন একটা প্রসেস করবো যাতে পানির লস কম হয়। তার মানে আমি যেটা করব, মাটিতে যদি পানির অভাব দেখা দেয় তখন রক্ষী কোষগুলো বন্ধ থাকে, যাতে এই রন্ধ্রগুলো দিয়ে উদ্ভিদ থেকে পানি, শোষিত যে পানিটা আছে সেই পানিটা যেন বের হয়ে না যাইতে পারে। সো সেটা কিভাবে হয়, সেটা হয় হচ্ছে যখন তোমার কি হয় ভাই, যখন তোমার পানির পরিমাণ কমে যায়, যখন তোমার রক্ষী কোষে মানে পুরা মাটির মধ্যে পানির পরিমাণ কমে যায়, তখন উদ্ভিদের পাতার যে রক্ষী কোষ আছে সেই রক্ষী কোষে তোমার অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। কি অ্যাসিড তৈরি হয়? অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিড যখন তৈরি হয় তখন কি করে, এই অ্যাবসিসিক অ্যাসিড যখন খুব বেশি মানে তৈরি হয় তখন এই অ্যাবসিসিক অ্যাসিডের কারণে পটাশিয়াম আর এখানে থাকতে পারে না, সেম এস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কি করতেছিল ভাই, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে পটাশিয়ামগুলো বের হয়ে চলে আসতেছিল, কারণ এখানে জায়গা হচ্ছিল না। সো কার্বন ডাইঅক্সাইড পটাশিয়ামটাকে বের করে দিছিল।
সেম অ্যাজ অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড যখন এখানে তৈরি হবে তখন যেটা হবে সেটা হচ্ছে এখানে পটাশিয়ামগুলো আর জায়গা পাবে না, পটাশিয়ামগুলো বের হয়ে চলে আসবে। সো পটাশিয়ামগুলো যেহেতু বের হয়ে চলে আসবে, সো ভিতরে দ্রবণের পটাশিয়ামের ঘনমাত্রা কমে যাবে, বাইরে পটাশিয়ামের ঘনমাত্রা বেড়ে যাবে। তো তখন নিম্ন ঘনমাত্রা অঞ্চল থেকে উচ্চ ঘনমাত্রা অঞ্চলের দিকে কি হবে, তোমার পানির চলাচল ঘটবে, অ্যান্ড আলটিমেটলি পানি এটা হারাবে, এটা লুজ হয়ে যাবে, অ্যান্ড এটা বন্ধ হয়ে যাবে। সো দেখা যায় যে পানির যদি পরিমাণ কমে যায় মাটিতে, তখন এই উদ্ভিদের যে পত্ররন্ধ্রগুলো আছে সেই পত্ররন্ধ্রগুলো দিনের বেলাতেও তোমার বন্ধ থাকে। সেটার কজ কি? সেটার কজ হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হওয়ার কারণে সেখানে যে তোমার পটাশিয়ামগুলো ভিতরে নর্মালি যে পটাশিয়ামগুলো থাকার কথা ছিল সেই পটাশিয়ামগুলো বের হয়ে চলে আসে। পটাশিয়ামগুলো বের হয়ে চলে আসে মানে দ্রবণের ঘনমাত্রা কমে যায়। দ্রবণের ঘনমাত্রা কমে যায় মানে নিম্ন ঘনমাত্রা অঞ্চল থেকে উচ্চ ঘনমাত্রা অঞ্চলের দিকে পানি চলে যায়। রক্ষী কোষ কি হারায়? পানি হারায়। পানি হারায় মানে কি হারায়? তার স্ফীতি হারায়। স্ফীতি হারায় মানে কি? সে লুজ হয়ে যায়। লুজ হয়ে যায় মানে সে বন্ধ হয়ে যায়। বোঝা গেছে কিনা? হ্যাঁ শিওর, কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বেড়ে যায়। আচ্ছা এতক্ষণ বুঝতে পারছো কিনা সেটা বলো দেখি। ক্লাস শেষ। এ পর্যন্ত 100% বুঝতে পারছো কিনা? তাহলে আজকের ক্লাস শেষ করে দিব। বুঝতে পারছো? ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করে রাখবা, কমেন্ট বক্সে করে রাখবা, আমি সমস্যা নাই, পরে আনসার দিয়ে দিব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।